আসসালামু আলাইকুম স্বপ্নবাস শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমাকে স্পষ্ট দেখতেছো। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবা, আমি একটু কমেন্টে চেক করব। আর আমি সমস্ত জায়গায় একটু শেয়ার দেবো ভিডিওটা। তোমরা যারা অলরেডি যুক্ত হয়েছো আমাদের সাথে, একটু কষ্ট করে তোমরা হচ্ছে ভিডিওটা শেয়ার দিয়ে দিবা, ঠিক আছে? তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবা আমার তোমরা কি স্পষ্ট আমার কথা শুনতে পাইতেছো কিনা, ঠিক আছে? আচ্ছা, আমার সামনে ল্যাপটপ আছে, হাতে ফোন আছে। আজকে তোমাদের কমেন্ট যাতে কারো মিস না যায় সেটা হচ্ছে আমি দেখবো, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করে জানাবা যে হচ্ছে তুমি আসলে কোন বোর্ডের শিক্ষার্থী এবং হচ্ছে তোমার মানবিক শাখার গ্রুপ সাবজেক্টের কোন কোন সাবজেক্ট তোমার আছে, এটা আমাকে একটু জানাবা, ঠিক আছে? একটু সবার কমেন্টগুলো দেখতে চাই, ঠিক আছে? সবার কমেন্টগুলো দেখতে চাই। আসলে কোন বোর্ডের শিক্ষার্থী এবং শিলা আক্তার লিখছে আজকে ফার্স্ট ক্লাস দেখতে আসলাম, গতকালকে ক্লাস ইউটিউব থেকে। থ্যাংক ইউ শিলা আক্তার। তো তোমরা আমাকে রাকেশ দাস লিখছে আদাব স্যার। আচ্ছা ঠিক আছে আদাব, আশা করি জিওগ্রাফি অ্যাটেন্ড করবো। হ্যাঁ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ইরি লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মোহনা ইসলাম লিখছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদেরকে আমি একটু যদি বলি, তোমরা হচ্ছে দয়া করে একটু ক্লাসটা শেয়ার দিয়ে দিবা, ঠিক আছে? তোমরা শেয়ার দিয়ে দিবা ক্লাসটা, আমিও শেয়ার দিয়ে দিতেছি, তোমরাও শেয়ার দিয়ে দাও, তোমরাও শেয়ার দিয়ে দিবা। আশা করি সবাই মিলে আজকে একটা দ্রুত লেভেলের ক্লাস হবে। সবাই মিলে আমরা শিখবো, শিখাবো, হ্যাঁ সবাই মিলে ক্লাস করব, ঠিক আছে? শিখবো, শিখাবো, সবাই মিলে ক্লাস করব। সো এই জায়গা থেকে আমরা যদি আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছো, কথাগুলো আসে তো যারা যারা শেয়ার দিছো তারা একটু লিখো তো যে স্যার শেয়ার ডান। হ্যাঁ স্যার কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আমি ভালো আছি। তোমাদের কার কি সাবজেক্ট আছে এটা আমাকে একটু জানাবা। হ্যাঁ কার কি সাবজেক্ট আছে এটা আমাকে একটু জানাবা, ঠিক আছে? তোমাদের কার কি সাবজেক্ট আছে এটা আমাকে একটু জানাবা, ঠিক আছে? তোমাদের কার কি সাবজেক্ট আছে সেটা আমাকে একটু জানাবা। ল্যাপটপে কমেন্টগুলো দেখতে পাবো, কুমিল্লা বোর্ড লোকনাথ লেখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী বোর্ডের ভূগোল, সমাজবিজ্ঞান, ইতিহাস। থ্যাংক ইউ স্যার। আমি ঢাকা বোর্ডে। থ্যাংক ইউ রাহাত। ডান, শেয়ার ডান, থ্যাংক ইউ। যারা লাইভটা দেখতেছো প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দিবা। তোমাদের কাছে তো এটা আমরা এক্সপেকটেশন রাখতেই পারি। আমরা সবাই মিলে হচ্ছে একটা দুর্দান্ত ক্লাস নিব আজকে আমরা হচ্ছে একদম টু দা পয়েন্টে পড়াবো। আমরা গত ক্লাসে যে সিকিউগুলো তোমাদের বলে দিয়েছিলাম যে 100% আসবে এবং 5টা সিকিউ তোমাদেরকে মেবি আমি সিরিয়াল করেছিলাম,
ওই 5টা সিকিউ অর্থাৎ 5 অবধি আমরা হচ্ছে আজকে সলভ করব। ভাইয়া অর্থনীতি এবং পরিণতি সাজেশনটা একটু তাড়াতাড়ি দেন প্লিজ। মারিয়াম মশালি, হ্যাঁ আমরা অর্থনীতি এবং হচ্ছে পরিণতি, আমরা অর্থনীতি এবং পরিণতি হচ্ছে আমরা দিয়ে দিব, ঠিক আছে? দিয়ে দিব, ক্লাস হবে, সবগুলো ক্লাস হবে। আমাদের সাথে অনেকেই তোমরা যুক্ত হয়েছো, যারা আমাদের ক্লাসটা দেখতেছো। আমরা আচ্ছা, আমরা আর দেরি করবো না, আমরা একদম ক্লাসে চলে যাব। আমরা প্রায় 5-7 মিনিট দেরি করে ফেলছি, কোনো সমস্যা নেই, আমরা ক্লাসে চলে যাব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ যারা কমেন্ট করতেছে সবাইকে ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আমরা মূল ক্লাসে চলে যাই, আমরা মূল ক্লাসে চলে যাই, আমরা মূল ক্লাসে চলে যাব, ঠিক আছে? আচ্ছা যারা আমাদের সাথে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। লাইভটা আমি আবার বলতেছি, লাস্ট তোমরা হচ্ছে লাইভটা কি করবা, একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবা, যাতে হচ্ছে গিয়ে বাকিরাও ক্লাসে জয়েন হতে পারে, ঠিক আছে? কারণ তোমার একটা শেয়ারের মাধ্যমে যদি হচ্ছে গিয়ে অন্য কেউ উপকৃত হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে কি হবে, তাহলে হচ্ছে গিয়ে তার উপকার হলে সৃষ্টিকর্তা তোমার ভালো করবে বলে আমি বিশ্বাস করি, ঠিক আছে? তো আমরা ক্লাসে চলে যাব। আচ্ছা আমরা ক্লাসে চলে যাই। আচ্ছা আমরা আজকে মূলত আলোচনা করব, প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে, দেখো প্রথমে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, এই যে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে আমরা আলোচনা করব। দেখো তোমাদের কিন্তু আমি বলে দিছিলাম, তোমাদের কিন্তু আমি বলে দিছিলাম যে, ঠিক আছে, তোমাদের আমরা বলে দিছিলাম যে প্রথম যে 1 নং সিকিউরিটি আমরা বলছিলাম, 1 নং সিকিউরিটি আমরা বলছিলাম যে হচ্ছে গিয়ে অশ্বমণ্ডল আর হচ্ছে গুরুমণ্ডল আর হচ্ছে কেন্দ্রমণ্ডল, ঠিক আছে? এটা থেকে আনসার করার জন্য, তাহলে এটা থেকে যদি তুমি আনসার করো তাহলে কিভাবে আনসার করবো? গত ক্লাসে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করছি, এই জন্য সিকিউ নিয়ে খুব বেশি কথা বলি নাই। আজকে যেহেতু আমরা হচ্ছে সিকিউ নিয়ে আলোচনা করব, সেই ক্ষেত্রে আমরা এমসিকিউ নিয়ে কোনো কথা বলবো না, সিকিউটা কিভাবে লিখবা সেটা হচ্ছে আমরা বলে দিব, ঠিক আছে? থ্যাংক ইউ। তো আমরা আসলে এখানে বেসিক্যালি ক এবং খ নিয়ে আলোচনা করব না, এগুলো তোমরা বাসায় হচ্ছে গিয়ে পিডিএফ দেওয়া আছে, পিডিএফে যে বিগত সাল আছে, বিশেষ করে 23 এবং হচ্ছে গিয়ে 22, এই দুইটা সাল যদি তোমরা পড়তে পারো তাহলেই হবে, আর কোনো কিছু দরকার নাই, ঠিক আছে? 22 এবং 23 যে বোর্ডের প্রশ্ন আছে, এর খ যদি পড়ো, অনুধাবনমূলক প্রশ্ন পড়ো তাহলেই হবে, ঠিক আছে? ডান, আর কোনো কিছু দরকার নাই। এইগুলো নিয়ে আলোচনা করতে গেলে এটা অনেক বড় হয়ে যাবে, ভূত্বক কি বা প্লাবন সময় কিভাবে গঠিত হয় এগুলো তোমরা হচ্ছে নিজেরাই পারবে, ঠিক আছে? আর যখন হচ্ছে আমরা ওইদিকে আলোচনা করবো তখন কিছু কিছু বিষয় চলে আসবে। আচ্ছা তো আমরা যদি একটা সমাধানে যাই, প্রথমে বলছে চিত্রে ক চিহ্নিত স্তরটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। বৈশিষ্ট্য ব্যাখ্যা করো যদি বলে, বা ক চিহ্নিত স্তরটি ব্যাখ্যা করো বলে, বা ক চিহ্নিত স্তরটি কি বলে, উত্তর একটাই হবে। অনেক সময় তোমরা কনফিউশনে পড়ে যাও যে বৈশিষ্ট্য তো বইয়ের মধ্যে নাই, তা কি লিখবো? বৈশিষ্ট্য বলো, স্তরটি ব্যাখ্যা করো, স্তরটি কি, যাই আসুক না কেন উত্তর একই হবে, ঠিক আছে? উত্তর একই হবে। তোমরা, আমি আবার বলতেছি, তোমরা যারা জয়েন করছো তারা সবাই যদি একটা করে শেয়ার দাও তাহলে কিন্তু অনেকগুলো শেয়ার হয়ে যায়, ঠিক আছে? দয়া করে একটু শেয়ার দিবা। তাহলে আমরা যদি একটাতে যাই, তাহলে দেখো এখানে ক চিহ্নিত বলছে কোনটা, তার মানে এইখানে ক দেওয়া আছে, মানে হচ্ছে এই বাইরের অংশটুকু, ঠিক আছে? এই বাইরের অংশটুকু, তাহলে আমরা সলভ করতে যেতেছি, ঠিক আছে? মনে রাখবা এই ক্ষেত্রে এইভাবে যদি প্রশ্ন আসে, প্রথমেই আমরা দেখবো কি কি দেওয়া লাগবে, কি কি দেওয়া লাগবে। তাহলে আমরা যদি একটু যাই, দেখো যদি অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল এখান থেকে প্রশ্ন আসে, ধরো আমরা অশ্বমণ্ডলে লিখলাম যে অশ্বমণ্ডল, তাহলে হচ্ছে কি এখান থেকে প্রশ্ন আসলে শুরুতে দেখাবো আমি তুমি কি কি দিবা, কোন কোন উপাদানগুলো লাগবে, পরবর্তীতে আমরা সমাধানে যাবো, ঠিক আছে? বা আমি হচ্ছে কি একবার দুই সমাধানে যাই, তাও সমস্যা নেই, ঠিক আছে? ধরো আমি কিভাবে গেলাম, ঠিক আছে? গ নাম্বার, ঠিক আছে? তাহলে আমি প্রথমে লিখলাম উদ্দীপকে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা, হ্যাঁ? একটু খাতা কলম নিয়ে নিও, আজকে যারা ক্লাস করতেছে একটু খাতা কলম নিয়ে একটু নোট করতে হবে, ঠিক আছে? একটু নোট করতে হবে, ঠিক আছে? আমরা জানি আমাদের একটা প্রশ্নের মধ্যে 3টা জিনিস থাকে, গ নাম্বার একটা প্রশ্নের মধ্যে 3টা জিনিস থাকে, ঠিক আছে? জ্ঞানে থাকে 1 নাম্বার,
অনুধাবন থাকে 1 নাম্বার, আর প্রয়োগ থাকে হচ্ছে 1 নাম্বার। এই হচ্ছে মোট হচ্ছে 3 নাম্বার, 3 নং প্রশ্নের মধ্যে, মানে গ নাম্বার মধ্যে। হ্যাঁ, এই গতে 3টা উপাদান থাকে। তাইলে এই জ্ঞান মানে হচ্ছে কোন কিছুকে চিহ্নিত করা। এই জ্ঞান মানে কি? কোন কিছুকে চিহ্নিত করা, মানে কোন জিনিসটা আসছে এটা তুমি প্রথমে বলবা। তাইলে বলছে যে উদ্দীপকের স্তরটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করা বা সামথিং লাইক দ্যাট। তাই আমি প্রথমে লিখবো উদ্দীপকের স্তরটি হলো অশ্বমণ্ডল বা ভূত্বক। অশ্বমণ্ডল বা ভূত্বক। পাশে আমি একটু সৌন্দর্যের জন্য আইটু লিখে দিব যে অশ্ব অর্থ শিলা, অশ্ব অর্থ শিলা, তাই একে শিলামণ্ডল বলা হয়। শিলামণ্ডল বলা হয়। শিলামণ্ডল ও বলা হয়। এই যে এতটুকু লিখছ, এতটুকুর জন্য তুমি 1 পাবা। এতটুকুর জন্য কত পাবা? 1 পাবা। অর্থাৎ তুমি জ্ঞানটা হচ্ছে গিয়ে, তুমি জ্ঞান শেষ, তুমি এখান থেকে চিহ্নিত করছো, এই যে এখানে চিহ্নিত করছো জ্ঞান 1, আর এই যে পরের অংশটুকু লিখছো এটার জন্য হচ্ছে 1, 2 পেয়ে ফেলছো অলরেডি। ঠিক আছে, এই সবটার জন্য হচ্ছে 2। তাহলে প্রথমে সংজ্ঞা দিছো, তারপর প্রথমে চিহ্নিত করছো, তারপর সংজ্ঞা দিছো 2। এই বাকি সবটুকুর জন্য হচ্ছে 1। তোমার বুঝতে হবে নাম্বার কিন্তু পার্ট বাই পার্ট করা। সো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা সিম্পলি হচ্ছে গিয়ে আমরা চিত্রটা দিব। ঠিক আছে, আমরা কি করব? চিত্রটা দিব। তো পৃথিবীর চিত্র এইভাবে দেওয়া ছিল, তারা তো এইভাবে অলরেডি এখানে দিছে যে ক কি ছিল চিহ্নিত করার জন্য। তাহলে আমরা এভাবে না লিখে আমরা হচ্ছে অন্যভাবে লিখবো। অশ্বমণ্ডলাশোক, গুরুমণ্ডলাশোক, কেন্দ্রমণ্ডলাশোক। তুমি বুয়া বদ্ধের যে স্তরবিন্যাস এই সবটাই দিবা। ঠিক আছে, সবটাই দিবা। তোমাকে কি করতে হবে? সবটাই দিতে হবে। তাহলে আমি যদি একটু আরেকটা পেজে যাই তাহলে আমার জন্য সুবিধা হবে। ঠিক আছে, কারণ তাহলে ব্যাখ্যা করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে দেখো, যদি আমরা এরকম ভাবে দেখি, আমরা একটা পিৎজা, আমি অনেকদিন ধরে যদি খাই না, টাকা পয়সার অভাবে আছি, এই যে আমি দেখলাম এই যে অংশটুকু আমি অঙ্কন করলাম, এই যে। ঠিক আছে, এখন এই যে গড়টা আছে, এই যে আমরা উপরের অংশটুকু দেখলাম, এই জায়গাটুকু বলা হয় অশ্বমণ্ডল। এটা আমাদের কি হয়ে গেল? অশ্বমণ্ডল। এটা আমাদের কি হয়ে গেল? অশ্বমণ্ডল। কিন্তু অশ্বমণ্ডল লিখতে গেলেও কিন্তু আমাকে বাকি সবগুলাই সম্পূর্ণ করতে হবে, হয়তো পৃথিবীর যে বলতে যে স্তরবিন্যাস সবটা আসবে না। ঠিক আছে, তুমি যেটাই 4টা করো সবটা মানে পুরো চিত্রটা দিবা। তো এরপরে যেটা আছে, এই যে ধরো এই যে এই জায়গাটুকু আছে না, এই জায়গাটুকু। ঠিক আছে, এই জায়গাটুকু বলা হয় কি? গুরুমণ্ডল। এটা হচ্ছে আমাদের কি? গুরুমণ্ডল। বলতে পারো যে ভাই চাইছে তো হচ্ছে শুধু অশ্বমণ্ডল, গুরুমণ্ডল কেন লিখতেছি? আমরা বলতে স্তরবিন্যাসটা লিখে ফেলতেছি একদম। ঠিক আছে, এটা হচ্ছে এই সবটা হচ্ছে আমাদের কি? ধরো এই সবটা হচ্ছে কি আমাদের কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল 2টা ভাগ, তো এই জন্য হচ্ছে নিচে একটু আমরা আলাদা করে দিলাম 2টা অংশ। এটা হচ্ছে একটা অংশ, এটা হচ্ছে একটা অংশ, আর ধরো এটা আমরা হচ্ছে গিয়ে ফুটা দিয়ে দিলাম। ঠিক আছে, ফুটা বলছে তোমরা মেয়েরা যারা বিশেষ করে অনেক ডিজাইন করো। ঠিক আছে, তোমরা ডিজাইনের মতো ডিজাইন দিয়ে দিও। ঠিক আছে, আমি একটু নর্মালি দেখাইলাম। ঠিক আছে, এই সবটা হচ্ছে আমার কেন্দ্রমণ্ডল। এই সবটা হচ্ছে আমার কেন্দ্রমণ্ডল। এই সবটা হচ্ছে আমার কেন্দ্রমণ্ডল। চিত্রটা কি লিখবো? ভূ অভ্যন্তরের গঠন। ভূ অভ্যন্তরীণ গঠন বা হচ্ছে শ্রেণীবিন্যাস। ঠিক আছে, ভূ অভ্যন্তরীণ গঠন বা স্তরবিন্যাস যে যাই দেবো, এটা লিখতে হবে। এটা না লিখলে হচ্ছে আমার হবে না। ঠিক আছে, যে যাই করো না কেন চিত্রটা লিখতে হবে। তাহলে আমরা প্রথমে কি করলাম? প্রথমে চিহ্নিত করলাম যে এটা হচ্ছে এইটা, তারপরে সংজ্ঞা দিলাম এটাকে এটা বলে, তারপর হচ্ছে আচ্ছা আমরা সংজ্ঞাটা দেই নাই, সরি আমি একটু এখানে সংজ্ঞাটা দেই নাই। ঠিক আছে, আমার একটু ভুল হয়েছে এখানে। আমাদের এখানে হচ্ছে এই যে এই সবটুকু হচ্ছে আমাদের সংজ্ঞা, এই জন্য আমার ভুল হইতেছিল। এই সবটুকু মধ্যে হচ্ছে চিহ্নিত করছো, এখানে হচ্ছে আমাদের সংজ্ঞা, সরি চিহ্নিত করছি। এইখানে তোমরা সংজ্ঞাটা দিবা, এখানে তোমার সংজ্ঞাটা দিতে হবে। ঠিক আছে, এখানে সংজ্ঞাটা দিতে হবে যে পৃথিবীর উপরে কঠিন ও পাতলা শিলাস্তরকে অশ্বমণ্ডল বলা হয়। অশ্বমণ্ডল বলা হয়, এই যে এখানে সংজ্ঞাটা দিবা, আমি ডট দিলাম। ঠিক আছে, এখানে সংজ্ঞাটা দিতে হবে। তাহলে প্রথমে চিহ্নিত করছো, এই যে এই বক্সটা লিখলাম আমি, এই বক্সটার জন্য হচ্ছে 1, তারপর নিচে সংজ্ঞা দিলা, এই যে এখানে হচ্ছে 1, এই হচ্ছে 2। আমি ওখানে একটু ভুল লিখছিলাম। ঠিক আছে, এই জন্য আমার মিলতেছিল না ওই সময়। ঠিক আছে, সরি। তো এরপরে আমি কি দিলাম? চিত্র। তাহলে আমি যদি এখানে একটু দেখাই, প্রথমে আমি কি করলাম? আমি সংক্ষেপে দেখাইতেছি। চিহ্নিত করলাম, 2 নম্বরে কি করলাম? সংজ্ঞা দিলাম। ঠিক আছে, এরপরে এই যে 2 পেয়ে ফেলছি, এরপরে চিত্র সহ বাকি কিছু তথ্য দিতে হবে। তাহলে এই যে আমাদের চিত্রটা চলে গেল, এটা আমার কি গেল?
চিত্রটা চলে গেল। চিত্র যাওয়ার পরে এই চিত্র সম্পর্কিত বা এই অশ্বমণ্ডল সম্পর্কিত স্পেশালি আমাদেরকে এক্সট্রা কিছু তথ্য দিতে হবে। তাহলে তথ্যগুলো যদি আমরা বলি, তাহলে আমরা যেভাবে স্টার বা 1 2 এভাবে করে যদি দেই, তাহলে আমরা একটু দেখবো। চিত্র আঁকতে পারবো না, চিত্র না রাখতে নাম্বার দিবে না, চিত্র লাগবে, চিত্র না রাখতে নাম্বার দিবে না, ঠিক আছে? চিত্র রাখতে হবে, চিত্র হবে। আচ্ছা, আমরা যদি প্রথমে লিখি আপেক্ষিক গুরুত্ব, হ্যাঁ, আমরা যদি লিখি আপেক্ষিক গুরুত্ব, হ্যাঁ, আপেক্ষিক গুরুত্ব মানে এটা ঘনত্বটা বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে? আপেক্ষিক গুরুত্ব। তাহলে লিখবা অশ্বমণ্ডলের আপেক্ষিক গুরুত্ব, অশ্বমণ্ডলের আপেক্ষিক গুরুত্ব মানে আমি যে যে উপাদানগুলো দিতেছি পরীক্ষা হলো জাস্ট এইগুলো দিলে হবে, তোমাদের বইয়ে অনেক বাড়তিকতা আছে, বাড়তিকতা দেওয়ার দরকার নাই। অশ্বমণ্ডলের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 2 থেকে 3, অর্থাৎ পানির নিচে ব্রেকে লিখে দিবা, অর্থাৎ পানির নিচে 2 থেকে 3 গুণ বাড়ি, 2 থেকে 3 গুণ বাড়ি, এটা লিখে দিবা। তাহলে আমাদের আপেক্ষিক গুরুত্ব গেল। এরপর আমাদের দিতে হবে গভীরতা। এরপর আমরা কি দিব? গভীরতা। এরপর আমরা কি দিব? গভীরতা। আমার লেখা একটু বড় বড় করে লিখতেছি তো এই জন্য জায়গা নিতেছে। গভীরতা। তো গভীরতা যদি বলি, এটা হচ্ছে 3 কিলোমিটার সমুদ্র তলদেশ হতে 40 কিলোমিটার পর্বত তলদেশ। তাহলে আমি একটু সংক্ষেপে লিখি, তোমরা বই থেকে পড়ে নিবা, হ্যাঁ? 3 কিলোমিটার সমুদ্র তলদেশ, ব্র্যাকেটে রাখবে, হ্যাঁ? সমুদ্র তলদেশটা ব্র্যাকেটে রাখবা। সমুদ্র তলদেশ হতে 40 কিলোমিটার ব্র্যাকেটে রাখবে এটা, হ্যাঁ? পর্বত তলদেশ। আশা করি তোমরা বুঝতেছো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতেছো, ঠিক আছে? তোমরা কি ক্লাস একদম স্পষ্ট, পরীক্ষার হলে প্রশ্ন আসলে কি কি উপাদান দিবা এটা কি তোমরা স্পষ্ট বুঝতেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। এরপর আমাদেরকে যে উপাদানটা দিতে হবে সিম্পলি আমরা হচ্ছে গিয়ে এরপর যে উপাদানটা দিব সেটা হচ্ছে এটা হচ্ছে আমরা শ্রেণী বিভাগটা দেবো। শ্রেণী বিভাগের বিস্তারিত লিখবো না, নরমালটা লিখবো শুধু, শ্রেণী বিভাগ, ঠিক আছে? অশ্বমণ্ডলের শ্রেণী বিভাগ, ঠিক আছে? লিখলাম অশ্বমণ্ডলকে 2 ভাগে ভাগ করা যায়, 2 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? আমি 1 নাম্বার দিলাম সিয়াল, 2 নাম্বার দিলাম সীমা। আমি যে উপাদানগুলো দিতেছি এই উপাদানগুলো দিয়ে যদি কেউ সৃজনশীল পরীক্ষা হলে দিয়ে আসতে পারো, সে 10-এ 10 পাইবা, 100% 10 পাইবা। এখানে জাস্ট আমরা একটা কথা অ্যাড করে দিব যে সিয়াল আর সীমাকে, সিয়াল ও সীমাকে পৃথককারী রেখাকে কনরাড বিযুক্ত রেখা বলে, ঠিক আছে? কনরাড বিযুক্তি রেখা বলে, এইভাবে তুমি যদি লিখতে পারো তাহলে তুমি হচ্ছে গিয়ে ফুল নাম্বার পাইবা। দেখো আমরা সংক্ষেপে যদি বলি তাহলে আমরা কি কি লিখছি। প্রথমে 1 নাম্বার হচ্ছে আমরা চিহ্নিত করছি, দেখো কিভাবে ফুল নাম্বার পাইবা। 1 নম্বরে চিহ্নিত, 2 নম্বরে সংজ্ঞা, 3 নম্বরে চিত্র, 4 নম্বরে আপেক্ষিক গুরুত্ব, সংক্ষেপে লিখলাম, 5 নম্বরে গভীরতা, 6 নম্বর হচ্ছে শ্রেণীবিভাগ। আমি যে উপাদানগুলা দিলাম এই উপাদানগুলা দিয়ে যদি কেউ সৃজনশীল দিতে পারো সে 100% ফুল মার্ক পাবা। এখানে একটা নাম্বার কাটার কোনো সুযোগ নাই, কারণ তুমি সবগুলা উপাদানই দিছো। সৃজনশীলে তো পার্ট বাই পার্ট আছে, জ্ঞান আছে, অনুধাবন আছে, প্রয়োগ আছে, 4 নম্বর আবার উচ্চতর দক্ষতামূলক আছে, প্রত্যেকটা পার্টে পার্টে এরকম আছে। ভাই ভাবে কোন লাগছে ভাইয়া নোট করার সময় দেন। আচ্ছা নোট করার সময় দিতেছি, কোনো সমস্যা নাই। তোমরা হচ্ছে আবার পিডিএফটাও পাবা, পিডিএফটা আমার লেখা সহ পিডিএফটাও তোমরা পাইবা, ঠিক আছে? কোনো সমস্যা নেই। চিত্র যে অংশটুকু ব্যাখ্যা করতে বলবো শুধু সে চিত্র লিখবা হচ্ছে সবটাই। আচ্ছা দেখো তো এখানে দেখো আমি চিত্র লিখছি কিন্তু সবটা,
একদম সবটা। কিন্তু এইখানে দেখো তো ব্যাখ্যা করছি কোনটা, ব্যাখ্যা করছি শুধুমাত্র অশ্বমণ্ডল, ব্যাখ্যা করছি শুধুমাত্র অশ্বমণ্ডল। তুমি যখন ভূ অভ্যন্তরীণ গঠন লিখবা তখন কি ভূ অভ্যন্তরীণ গঠন কি শুধু অশ্বমণ্ডল লিখবা? না, তোমাকে সবটা লিখতে হবে। সবটা লিখে দিলে খুব সুন্দর হয়, আলাদা করে লেখার সুযোগ নেই, ঠিক আছে? আলাদা করে লেখলে তো হচ্ছে এরকম হয়ে যাবে। তুমি তো জাস্ট সিয়াল আর সীমা এটা দিতে হবে, নর্মাল টার্ম, উপরে সিয়াল এটা সীমা। তো এই ব্যাপার থেকে তো হচ্ছে কি এই জিনিসটা সুন্দর বেশি না, ওটা সুন্দর বেশি না, তাই তুমি হচ্ছে কেন করো, তুমি সবটা দিতে হবে, ঠিক আছে? সবটা দিতে হবে, সবটা দিতে হবে। আচ্ছা ল্যাপটপে আমি কমেন্ট করতে পারতেছি না, বের হয়ে আবার আসলে সবটাই তো হবে, সবটাই তো হবে। আচ্ছা ঠিক আছে, পিডিএফটা একটু তাড়াতাড়ি দেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পিডিএফ দিব, অবশ্যই 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 পিডিএফ তাড়াতাড়ি পাবো, ঠিক আছে? আচ্ছা আমরা যদি আমাদের প্রশ্নটা দেখি, প্রশ্নটা আবার দেখি, প্রশ্নটা কি ছিল দেখো। প্রশ্ন ছিল 4 নম্বর প্রশ্ন ছিল চিত্রে খ ও গ চিহ্নিত স্তর তুলনামূলক বিশ্লেষণ করো। তুলনামূলক বিশ্লেষণ দুই ভাগে হতে পারে, তুলনামূলক বিশ্লেষণ হতে পারে কয়ভাবে, দুইভাবে। একটা হচ্ছে নর্মালি তুমি লিখবা, নর্মালি লিখবা হচ্ছে, নর্মালি লিখবা হচ্ছে প্যারা আকারে, প্যারা আকারে, ঠিক আছে? প্যারা আকারে লিখবা, প্যারা আকারে লিখবা। 2 নম্বর হচ্ছে বক্স আকারে, কি আকারে? বক্স আকারে, যার যেটা ভালো লাগে, কোনো সমস্যা নাই, তোমার উপাদান দেওয়া হয়েছে কথা, যার যেটা ভালো লাগে, ঠিক আছে? যার যেটা ভালো লাগে, ঠিক আছে? তাহলে আমরা যদি পরেরটা যাই, তাহলে এখানে কোনটা বলছে গ চিহ্নিত, এটা হচ্ছে গ, এটা হচ্ছে আমাদের খ, ঠিক আছে? তাহলে গ হচ্ছে আমাদের কি কেন্দ্রমণ্ডল, আর খ হচ্ছে আমাদের গুরুমণ্ডল, খ হচ্ছে আমাদের গুরুমণ্ডল, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা সমাধানটা একটু দেখি। আমাদের তোমরা একটু স্ক্রিনশট নাও, তোমরা একটু স্ক্রিনশট নাও, পরে এটা থাকবে না, হ্যাঁ? তোমরা আমি একটা সময় যাবে, স্ক্রিনশট নাও, আমাকে মুছতে হবে, মুছতে হবে, ঠিক আছে? প্রথমটা স্ক্রিনশট নাও, তোমরা একটু স্ক্রিনশট নাও, সবাই একটু স্ক্রিনশট নাও, থাকবে না, আমাকে মুছতে হবে, আমার এখানে পেজ নেই তো মুছতে হবে, একটু স্ক্রিনশট নাও, একটু স্ক্রিনশট নাও, পরে নিজের বাসায় দেখো। শেষ, আমি 5 সেকেন্ড করে দিব, স্ক্রিনশট নাও, সবাই স্ক্রিনশট নাও, পরবর্তীতে স্ক্রিনশট নেওয়ার পরে ক্লাসটা করতে পারবা। স্ক্রিনশট নাও, আচ্ছা এরপর স্ক্রিনশট নাও, আচ্ছা তাহলে আমরা এইখান থেকে একটু মুছবো, ঠিক আছে? আগের পেজটা একটু মুছবো। দেখো তাহলে আমাদের বলছে খ আর হচ্ছে গ। আমি একটু দেখে নিই প্রশ্ন, আমি একটু পেজ লাগতেছে, প্রশ্ন আমি একটু দেখে নিই। আগে হচ্ছে খ, খ উপরটা গুরুমণ্ডল, পরটা কেন্দ্রমণ্ডল, ঠিক আছে? প্রথম যে কাজটা করতে হবে, প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে, আমি আবার বলতেছি, প্রথম কাজটা হচ্ছে চিহ্নিত করা। প্রথম কাজ কি করা? চিহ্নিত করা। এটা একদম জ্ঞান, এটা তোমার লাগবে, ঠিক আছে? চিহ্নিত করা, তারপর সংজ্ঞা দেওয়া, তারপর কি করতে হবে? সংজ্ঞা দিতে হবে, তারপর কি করতে হবে? চিত্র দিতে হবে, তারপর কি করতে হবে? তুলনা করতে হবে, তারপর কি করতে হবে? তুলনা করতে হবে। তুলনা মূলত হবে কি দিয়া? তুলনা বৈশিষ্ট্য, তুলনা হবে, তুলনা হবে বৈশিষ্ট্য দিয়ে, তুলনা হবে কি দিয়ে? বৈশিষ্ট্য দিয়ে। আমি সুন্দর, আমি তোমার একদম সুন্দর করে ভেঙে ভেঙে বলতেছি যে এই প্রশ্নের আনসার করতে হলে প্রথমে তুমি চিহ্নিত করবা যে খ কি, গ কি, তারপর দুইটার সংজ্ঞা দিবা, তারপর চিত্র লিখবা, তারপর তুলনা করবা। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? তুলনা কি দিয়ে করবা? তুলনা করবা এই বৈশিষ্ট্য দিয়ে। তুলনা কি করবা? এই বৈশিষ্ট্য দিয়ে। এর থেকে সুন্দর করে আর কোনোভাবে বোঝানো সম্ভব না, একদম ধরে ধরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তোমাদের অনেক বইয়ে অনেক উল্টাপাল্টা লিখছে, ঠিক আছে? আমি যে বলতেছি স্লাইড পড়ো, আমি একদম একুরেট তথ্য দিতেছি। বইয়ের মধ্যে অনেকে অনেক সময় মানে অনেক লেখকে অনেক উল্টাপাল্টা লিখছে। দেখো
সো এখানে যদি আমি বলি চিহ্নিত করব, তাহলে প্রথম হচ্ছে খ, খ চিহ্নিত স্তরটি হলো গুরুমণ্ডল। কি মণ্ডল? গুরুমণ্ডল। খ চিহ্নিত স্তরটি হলো গুরুমণ্ডল। এরপর গ, গ চিহ্নিত স্তরটি হলো কেন্দ্রমণ্ডল। কি মণ্ডল? কেন্দ্রমণ্ডল। আমি প্যারা আকারে লিখতেছি, হ্যাঁ, বক্স আকারে কেউ লিখতে চাইলে বক্স আকারে লিখতে পারো, কোনো সমস্যা নেই। বক্সের সংখ্যার জায়গায় সংখ্যা দিবা, অন্য কিছু জায়গায় অন্য কিছু দিবা, চিত্র জায়গায় চিত্র লিখবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সো এই ক্ষেত্রে যদি পরবর্তীতে আমি যাই প্রত্যেকটা সংখ্যা দিব, ঠিক আছে। যে অশ্বমণ্ডলের নিচের স্তরকে অশ্বমণ্ডলের নিচের স্তরকে গুরুমণ্ডল বলে। অশ্বমণ্ডলের নিচের স্তরকে গুরুমণ্ডল বলে। আচ্ছা, তোমাদের অনেকে অনেক বই কিনছো তো উল্টা পাল্টা দেওয়া, তুমি এখন কি করবা? কিছু করার নেই। আমি যেগুলো দিচ্ছি একদম 100% কারেক্ট, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। এখন বাকিটা তো হচ্ছে আমি ওইভাবে বলতে পারবো না। এগুলো হচ্ছে ভাই নামাজের জন্য ক্লাসটা নিলে ভালো হতো। আছে ঠিক আছে, নামাজের জন্য ভালো হতো, ঠিকই বলছো, কিন্তু আমি যে জায়গায় আছি রে ভাই, জায়গা থেকে যে বিরতি দিব, হ্যাঁ 8 ঘন্টা হবে, ইম্পসিবল। আমি 8 ঘন্টা ক্লাস নিতে পারবো? বাচ্চা মানুষ আমি। দেখো, পৃথিবীর কেন্দ্রের চারদিকে প্রায় 3400, পৃথিবীর কেন্দ্রের চারদিকে 3486 কিলোমিটারের একটি গোলক রয়েছে। এই গোলককে বলা হয় কেন্দ্রমণ্ডল। একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, তোমরা স্ক্রিনশট নিবা, আজকে অনেকগুলো স্ক্রিনশট নিবা, একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, ঠিক আছে। যারা লাইভ ক্লাসটা করতেছো সবাইকে একটা অনুরোধ করবো, তোমরা লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিবে, ঠিক আছে। আমরা পরবর্তীতে যাই। এখন আমরা কি করব? আমরা সিম্পলি হচ্ছে গিয়ে দুইটা হচ্ছে গিয়ে আগে চিত্র রঙ করে ফেলবো, বাকিটা পরে দেখবো। আচ্ছা, আজান দিতেছে তো আমি কথা বলবো না, আমি জাস্ট মানে চিত্র রঙ করবো। আজানের জন্য একটু কথা বলতে গেছে।
আমাদের আমাদের কি হইলো, আমাদের আজানো শেষ, আমাদের চিত্র অঙ্কন করা শেষ। সো ওই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা একটু যদি দেখি, তোমরা দুইভাবে লিখতে পারো। ধর হচ্ছে গিয়ে নর্মালি হচ্ছে তোমরা একবারে লিখে ফেলতে পারো বা হচ্ছে আলাদা করে লিখতে পারো। যদি শ্রেণী বিভাগটা বলি তোমাদেরকে, তাহলে গুরুমণ্ডলকে যদি আমরা শ্রেণী বিভাগটা আমি আলাদা করে দেখা দিই, তোমরা আমার তো এখানে নাই এই জন্য লিখতেছি, তোমরা হচ্ছে প্যারা আকারে লিখবা, বক্স আকারে লিখলে আলাদা আলাদা করে লিখতে পারবো, সমস্যা নেই। শ্রেণী বিভাগটা যদি বলি, গুরুমণ্ডল যদি বলি আমরা, তাহলে গুরুমণ্ডলে যদি আমরা ভাগ করি, গুরুমণ্ডলের দুইটা ভাগ আছে। কয়টা ভাগ আছে? দুইটা ভাগ আছে। একটা হচ্ছে বহিঃগুরুমণ্ডল, বহিঃমণ্ডল আঁকে, বহিঃমণ্ডল গুলো একই কথা। বহিঃমণ্ডল আর হচ্ছে অন্তঃমণ্ডল, ঠিক আছে। এই যে উপরের বহিঃমণ্ডলটা আছে এটাকে বলা হয় ক্রুফেসিমা। কি বলা হয়? ক্রুফেসিমা। নিচেরটাকে বলা হয় নিফেসিমা। তোমরা এইদিকে, আমার তো জায়গা নাই, এইখানে লিখবে, ঠিক আছে। আমি এই পাশে লিখতেছি, ঠিক আছে, ক্রুফেসিমা, ঠিক আছে। ক্রুফেসিমা এটা একটা, নিচে হচ্ছে নিফেসিমা, ঠিক আছে, নিফেসিমা, ঠিক আছে। 700 কিলোমিটার অবধি, গুরুমণ্ডলের নিচ থেকে 700 কিলোমিটার অবধি হচ্ছে গিয়ে এই ক্রুফেসিমা। আর 700 থেকে 1885, 700 থেকে 2885, সরি হ্যাঁ 2885 কিলোমিটার অবধি হচ্ছে গিয়ে আমাদের নিফেসিমা, ঠিক আছে। তোমরা একটু স্ক্রিনশট নাও, আমি একটু এই সাইডে আসবো, স্ক্রিনশট নাও। তোমরা কি সবাই ক্লাস বুঝতেছো কিনা? লেখছে নূর মোহাম্মদ চৌধুরী লেখছে গতেও চিত্র দিতে হবে। হ্যাঁ, গতেও চিত্র দিতে হবে, গতেও চিত্র দিতে হবে, গতেও চিত্র দেওয়া লাগবে। হ্যাঁ, গতেও চিত্র দেওয়া লাগবে। তোমাদের কমনগুলো মনে হবে। একজন হচ্ছে ভাইয়া এমসিকিউ যেগুলো দিয়েছেন সেগুলো পড়লে কি 25টা কমন পাওয়া যাবে? 100% কমন পাবা। একজন হচ্ছে ভাই গ দুইটাতে কি চিত্র দেওয়া লাগবে? হ্যাঁ, গ দুইটাতে চিত্র দেওয়া লাগবে। একজন হচ্ছে ভাই এভাবে পড়লে বহু সময় লাগবে। হ্যাঁ, এটা সত্যি কথা, বহু সময় লাগবে। কিছু কিছু করার নাই রে ভাই, এখন পরের গুলো আছে হালকার উপর চাপ নামালে দিবেন। একদম দেখছে মাথা নষ্ট হয়ে যেতেছে, এখন সব গুলাই ফেলতেছি ভাইয়া, বইয়ের অন্যরকম ওটা শিখছি, এখন আবার অন্যরকম। আচ্ছা, তুমি যদি নির্দিষ্ট কোনো বই থেকে কিছু শিখে থাকো তাহলে ওটা লিখবা ভাই, পরীক্ষার আগে ঝামেলা করো না, ঠিক আছে। ওদের শব্দ আসে, চিল্লাচিল্লি, ওদের চিল্লাচিল্লি শব্দ আসে, কমেন্ট করতে হবে। ঠিক আছে, আমরা তাহলে প্রথম সৃজনশীলটা হচ্ছে আমরা শেষ না, আরো লিখতে হবে, যদি আরো লিখতে হবে। আমি তোমাদের অনেক দেরি লাগবে, তো এই জন্য তোমাদের আমি একটু হচ্ছে তোমাদের আমি একটু বলে দেই, তোমাদের একটু যদি বলে দেই, আমি একটু ক্লিয়ার করে ফেলতে, তোমরা স্ক্রিনশট নাও। গুরুমণ্ডল সম্পর্কে আর কয়টা তথ্য লিখবা আমি বলে দেই, তোমরা হচ্ছে যেটা করবা, একটা হচ্ছে আপেক্ষিক গুরুত্বটা লিখবা, গুরুমণ্ডল সম্পর্কে, ঠিক আছে। আমি তোমার একটু ভাগ করে দিচ্ছি, ওই সাইডে আর এই সাইডে, ঠিক আছে। তারপর হচ্ছে তাপমাত্রা নিয়ে কয়টা তথ্য আছে বইও, এই তাপমাত্রা নিয়ে লিখবা, ঠিক আছে, ঠিক আছে। আর গুরুমণ্ডল আর হচ্ছে কেন্দ্রমণ্ডলকে যে পার্থক্য করছে, গুরুমণ্ডল আর হচ্ছে কেন্দ্রমণ্ডলের যে হচ্ছে পার্থক্য করছে, কেন্দ্রমণ্ডলের যে পার্থক্য করছে, আলাদা করছে, এই রেখাটা, হ্যাঁ এই রেখার নামটা শিখবা, ঠিক আছে। এই রেখার নামটা শিখবা, তাহলে হবে। মহাবিযুক্ত রেখা আমরা কালকে এমসিকিউ পড়াশোনা করাইছি। আর যদি তোমাদেরকে যদি বলি যে এদিকে হচ্ছে যদি
একদম সে চিত্র না আঁকলে কোনো সমস্যা হবে কি? না, সমস্যা হবে না, নাম্বার কম পাইবা। ধরো 3 এর মধ্যে 2 পাইবা, 4 এর মধ্যে হচ্ছে তুমি 2 পাইবা। চিত্র না আঁকলে সমস্যা এটাই, নাম্বার কম পাবা, আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। এইখান থেকে হচ্ছে গিয়ে তোমরা যেটা দিবা, এখান থেকে আপেক্ষিক গুরুত্বটা দিবা, আপেক্ষিক গুরুত্বটা দিবা, বই থেকে পড়ে নিবা, আমরা পিডিএফটাতে দিব। আপেক্ষিক গুরুত্বটা পড়বা, ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব পড়বা। তারপর হচ্ছে গিয়ে গুরুমণ্ডলকে মূলত নিফ বলা হয়, হ্যাঁ, নাইফ বলা হয়, NIFE, নাইফ। এখানে নিকেল এবং লোহার পরিমাণটা বেশি, এখানে নিকেল ও লোহার পরিমাণ বেশি, এই জন্য হচ্ছে এটাকে নাইফ বলা হয়। ঠিক আছে, এই কেন্দ্রমণ্ডল হচ্ছে আবার দুইটা ভাগে ভাগ করেছে। কেন্দ্রমণ্ডলকে কয়টা ভাগ করেছে? কেন্দ্রমণ্ডলকে কয়টা ভাগে ভাগ করেছে? দুই ভাগে। ঠিক আছে, কেন্দ্রমণ্ডল, ঠিক আছে, দুইটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে বাইরের অংশ, একটা হচ্ছে ভিতরের অংশ। একটা বাইরের অংশ, একটা হচ্ছে ভিতরের অংশ। ঠিক আছে, এই উপরটা হচ্ছে বাহিরের অংশ, বাইরের অংশ, আর হচ্ছে ভিতরের অংশ। ঠিক আছে, ভিতরের অংশ। এই তথ্যগুলো যদি দিতে পারো, তারপর হচ্ছে গিয়ে তাপমাত্রা, তাপমাত্রা এখান থেকেও তাপমাত্রা দিতে পারো। ঠিক আছে, এইদিকে যদি তাপমাত্রা দিছো, এদিকে তাপমাত্রা দিতে পারো। এই যে তাপমাত্রা, এই যে তাপমাত্রা। ঠিক আছে, এই আপেক্ষিক গুরুত্ব, এই যে আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, আর কেন্দ্রমণ্ডল হচ্ছে আর গুরুমণ্ডল যে পার্থক্যের রেখা তো এই একটাই। ঠিক আছে, শ্রেণী বিভাগ দুইটা দিবা, শ্রেণী বিভাগটা দিবা, শ্রেণী বিভাগ তো দুইটাই আছে, এই শ্রেণী বিভাগটা দিবা। হ্যাঁ, শ্রেণী বিভাগটা দিবা। আমি তো আগে দেখাই দিছি, হ্যাঁ, যে আগেরটা দেখাইছি গুরুমণ্ডল, আর এখানে আগেরটা দেখাইছি, আগের স্লাইডে দেখাইছি হচ্ছে প্রিভিয়াস স্লাইডে দেখাইছি গুরুমণ্ডল, আর এই যে এখানে হচ্ছে কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, কেন্দ্রমণ্ডল এটা দেখে নাও। ঠিক আছে, তাহলে আমাদের সৃজনশীলটা শেষ। তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো, এবং প্রত্যেকে হচ্ছে আমি যেভাবে দেখাইতেছি এভাবে লিখবে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমি কিন্তু দেখো, তোমরা যদি স্লাইড একরে জায়গা, তাহলে কিন্তু একদম টাইম কম লাগবে। এখন ভাই তোমরা যদি একদম সবটা বুঝাইতে যাই, তাইলে তো হচ্ছে তোমার হচ্ছে টাইম লাগবে। তা আমরা একটা কাজ করবো, আমরা এখন হচ্ছে যেটা করবো, যেটা দেখতেছি, তোমরা হচ্ছে পিডিএফ দিলে নিজেরা করতে পারবা। তবে আমি যে কাজটা করবো এখন, তো কি কি দিবা, একটা প্রশ্নের মধ্যে কি কি দিবা ওইটা বলে চলে যাবো, তাহলে হচ্ছে টাইম একটু কম লাগবে। ঠিক আছে, একটা প্রশ্নের মধ্যে কি কি দিবা এটা বলে চলে যাবো, তাইলে হবে। ঠিক আছে, তাহলে আচ্ছা আমাকে লিখতে হবে না, এখন তোমরা সবগুলো লিখতে গেলে অনেক দেরি লাগবে। যেমন এখানে বলছে, দেখো এখানে কি বলছে, ভূত্বক কাকে বলে, ব্যাসল্ট স্তরকে মেফিক স্তর বলা হয় কেন? ঠিক আছে, এটা আমার একটা স্টুডেন্ট 100 বার কমপক্ষে প্রশ্ন করছে, 100 বার। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে উদ্দীপককে খ পরবর্তী বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তাহলে খ পরবর্তী বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, এখানে বলছে খ পরবর্তী ব্যাখ্যা করো। আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। তো তোমাদেরকে আমি একটু বলি, শোনো, একটু ক্লাসের ধরনটা বুঝো। যদি আমি আগে প্রথমটা মতো লিখতে যাই, বৈশিষ্ট্য লিখতে যাই, তাহলে তুমি লিখতে পারবো, কিন্তু লিখলে অনেক দেরি লাগবে। ঠিক আছে, এই জন্য আমরা বলে দিব কি কি শিখবা, একটা প্রশ্নের মধ্যে হচ্ছে আনসার করতে হলে তুমি কি কি দিতে হবে। তাহলে যদি এইভাবে একটা পর্বত আসে যে খ পর্বতটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, তাহলে তুমি কি কি দিবা সেটা একটু দেখো। 1 মিনিট একটু লক্ষ্য করো তোমরা সবাই। ধরো গ নাম্বার প্রশ্ন এটা। ঠিক আছে, ঠিক আছে, এটা তোমার খাতা, এটা তোমার খাতা। যদি গ হইব খাতার ভিতরে, আমি বাইরে যাচ্ছি, কোনো সমস্যা নাই। তাহলে প্রথমে হচ্ছে পর্বতটা চিহ্নিত করবা। 1 নাম্বার কি করবা? পর্বতটা চিহ্নিত করবা, চিহ্নিত করবে। হ্যাঁ, প্রথমে চিহ্নিত করবে যেটা হচ্ছে এই পর্বত, যে উদ্দীপককে বঙ্গিল পর্বতের কথা বলা হয়েছে, উদ্দীপককে বঙ্গিল পর্বতের কথা বলা হয়েছে, উদ্দীপকের কার কথা বলা হয়েছে? বঙ্গিল পর্বতের কথা বলা হয়েছে। ঠিক আছে, তাইলে তারপর হচ্ছে 2 নম্বরে কি করবা? এই সংজ্ঞা দিবা। 2 নম্বরে কি দিবা? সংজ্ঞা দিবা। 2 নম্বরে কি দিবা? সংজ্ঞা দিবা। ঠিক আছে, 3 নম্বরে কি করবা? চিত্র দিবা। 3 নম্বরে কি করবা? চিত্র দিবা। 4 নম্বরে কি করবা? বৈশিষ্ট্য দিবা। বলতো স্যার সাইজে বৈশিষ্ট্য এত কাহিনী কেন? এত কাহিনী করতে হবে তোমাকে? 10-এ 10 পেয়ে দিলে এত কাহিনী করতে হবে? সবার মতো দিলে হবে না, খাতাকে ব্যতিক্রম করতে হবে। এরপরে উদাহরণটা দিবা, উদাহরণটা দিবা। ঠিক আছে, তাইলে আমি এখন কি করতাম, আগেরটা মতো পড়াইলে প্রথমে চিহ্নিত করলাম, তারপর সংজ্ঞা বলতাম, বিস্তৃত অঞ্চল জুড়ে শিলায় ঢেউয়ের মতো বাস করে যে পর্বতের সৃষ্টি হয় তাকে বলা হয় বঙ্গীল পর্বত। তারপর চিত্র আঁকাইতাম, তারপর বৈশিষ্ট্য বলতাম, তারপর উদাহরণ দিতাম। তাহলে আমি যদি জিনিসটা একটু ছোট করে ফেলি, এক কথায় তোমার চিত্র দেখা দেই। দেখো, তোমরা সিম্পলি লিখবা, এত কাহিনী করো না জিনিসগুলো। ঠিক আছে, ঠিক আছে, এত কাহিনী করো না। ধরো এইখানে যে কোনো মহিখাত হ্যান ত্যান বিভিন্ন রকম জিনিস আছে, যেখানে হচ্ছে নরম পাল্লিক শিলা এসে জমা হয়েছে। ঠিক আছে, এখন এইটা যদি, এটা ধরো একটা প্লেট, এটা ধরো একটা প্লেট, এটা ধরো এদিক থেকে চাপ দিতেছে, এটা ধরো এদিক থেকে চাপ দিতেছে, তাহলে এই মাঝে যে নরম মাটিটুকু আছে এটা অবশ্যই ঢেউ আকারে উপরে উঠে যাবে। অবশ্যই কি হবে? ঢেউ আকারে উপরে উঠে যাবে। ঢেউ আকারে কি হবে? উপরে উঠে যাবে। তাহলে এই যে পর্বতটা হইলো এখন, এটা হচ্ছে আমাদের বঙ্গিল বা বাজ পর্বত। বঙ্গিল বা বাজ আকারে হয়ে যায়, আরেকটা নাম কি?
বাজ পর্বত, এটা হচ্ছে আমাদের বাজ পর্বত। কথা বুঝতে পারছো? ঠিক আছে। সো এইখানে আবার একটা জিনিস আছে আমাদের, এখানে একটা জিনিস আছে, একটা হচ্ছে আমাদের ঊর্ধ্ববাজ, একটা হচ্ছে অর্ধবাজ। এই যে উপরের অংশটুকু আছে এটাকে বলা হয় ঊর্ধ্ববাজ, ঊর্ধ্ববাজ, ঠিক আছে। আর এই যে নিচের অংশটুকু আছে এটাকে বলা হয় অর্ধবাজ। আমি তোমাদেরকে একদম সিম্পলি বলে দিতেছি, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে বললাম কি, উদ্দীপকের খ চিহ্নিত পর্বতটি হলো বঙ্গীল পর্বত শ্রেণীর, এই যে ডান, এটা আমাদের ডান, চিহ্নিত করে ফেললাম। তারপর বললাম যে বিস্তৃত অঞ্চল জুড়ে শিলায় ঢেউয়ের মতো বাস পড়ে, এই বিস্তৃত অঞ্চল জুড়ে শিলায় ঢেউয়ের মতো বাস পড়ে যেই পর্বতের সৃষ্টি হয় এটাকে বলা হয় বঙ্গীল পর্বত। তাহলে আমাদের এই যে সংজ্ঞা ডান, তারপর বলছে চিত্র, এই যে আমাদের চিত্র ডান, তারপর বলছে বৈশিষ্ট্য, তারপর বলছে কি হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে বাজেই হচ্ছে বঙ্গীল পর্বতের উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য। কি হচ্ছে বাজ, এই যে বাজ আছে না, বাজ আছে না, এই বাজই হচ্ছে বঙ্গীল পর্বতের উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য। তাহলে ভাজই হচ্ছে বঙ্গীল পর্বতের। একজন লিখে স্যার অধ্যায় 5 ও 6 বাদ দিয়ে কি 5টা সৃজনশীল লেখা যাবে? থ্যাংক ইউ সো মাচ, একটা ভালো প্রশ্ন করছো। যে কোনো 3টা অধ্যায় ভালো করে পড়বা, 5টা দেওয়া সম্ভব। যদি 2 পড়ো, 3 পড়ো, 8 পড়ো, 4 পড়ো পসিবল, 6 আর 5 বাদ, তুমি যে কোনো অধ্যায় বাদ দিতে পারবা। কিন্তু মনে রাখবা 3টা অধ্যায় ভালো করে, বা 4টা অধ্যায় বলে একদম তুমি সেফ জোনে থাকবা। তাহলে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম আর হচ্ছে চতুর্থ, ঠিক আছে। 2, 3, 4 আর লাস্টেরটা, এগুলো পড়লে 5টা দিতে পারবা, ঠিক আছে। বা যে কোনোটা আমার ভালো লাগে না বাদ দিবা। পরীক্ষার আগে পঞ্চম তুমি পারো না ভাই, এটা নিয়ে দৌড়াদৌড়ি করে লাভ নাই, বাদ, ঠিক আছে। তোমাকে নিজেকে গুছায় নিয়ে যেতে হবে 2টা 3টা অধ্যায় একদম ভালোভাবে, ঠিক আছে। তারপর হচ্ছে বললাম কি বাজেই বঙ্গীল পর্বতের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তবে এখানে কি জীবাশ্ম বিশিষ্ট, কি এটা কি আছে, জীবাশ্ম আছে, এবং শিলাস্তরের মাঝে আগ্নেয় ও রূপান্তরিত শিলা দেখা যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উদাহরণগুলো দিয়ে দিলে খুব সুন্দর হয়। উদাহরণ যদি বলি রকি, ঠিক আছে। তারপর হচ্ছে আন্দ্রিস, উদাহরণ কি রকি এবং হচ্ছে কি আন্দ্রিস, ঠিক আছে। দক্ষিণ আমেরিকার রকি, উত্তর আমেরিকার আন্দ্রিস, এশিয়ার হিমালয়, এশিয়ার হিমালয়। এই কয়টা উদাহরণ দিলেই হবে, এই কয়টা উদাহরণ দিলেই হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো হচ্ছে 3, 4, 5 পড়ছি, হ্যাঁ না হবে 3, 4, 5, 2, 3, 4, 5 পড়লে হবে, কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে আমি যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রে সেট কোড দিতে ভুলে গেছি, এবং সেট কোড বৃত্ত বরাদ করিনি। আমার পরীক্ষার রেজাল্ট আসবে না, কি দয়া করে জানাবেন, রেজাল্ট আসবো। একটা খাতা দেওয়ার জন্য আর অনেক ধরনের প্রক্রিয়া আছে, আসবো, কোনো সমস্যা নেই। এগুলো স্যার প্রশ্নের মধ্যে যেভাবে চিত্র এভাবে কি আঁকতে হবে? না 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 না, নট এট অল, কখনোই না। চিত্র তুমি তোমার মতো রাখবা, আমি এটা অঙ্কন করছি, আরেকজনের আরেকটা অঙ্কন করবো, কোনো সমস্যা নাই ভাই। শিলায় ঢেউর মতো বাস পালন হয়েছে, কথা বুঝতে পারছো ভাইয়া? প্রশ্নপত্রে যে চিত্র দেওয়া থাকবে সেটা এঁকে দিলে কি হবে না? হবে, কোনো সমস্যা নেই, হবে। এটা তো বঙ্গীল পর্বতে দিচ্ছে ওরা, হবে। কিন্তু সহজ ভাবে, প্রশ্ন তো অনেক কঠিন করে দেয় ভাই। একদম লাগছে সেম, আমিও 5-6 অধ্যায় বাদ দিয়ে বাকি অধ্যায়গুলো পড়ছি ভাই। 6 নম্বর অধ্যায়টা তো একদম ইজি, এটা একমাত্র অধ্যায় নিরক্ষীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু এবং হচ্ছে তোমার ভূমধ্যসাগরীয় জলবায়ু। 3টা পড়লে একটা কমন, 100% কমন। অন্য অধ্যায়গুলো কত বড় না, এটা তো একদম ছোট একটা কমন, 100% কমন পাইবা, ঠিক আছে। আচ্ছা, অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছে, সব কমেন্ট পড়া যাবে না। তাহলে হচ্ছে একদম হচ্ছে চিত্র বোঝা যায় না। কেন চিত্র বোঝা যায় না? চিত্র বোঝা যায় না কেন? চিত্র বোঝা যায় না, আচ্ছা আমি হচ্ছে চিত্র বোঝা যায় না, আমি এখানে আবার এঁকে দিতেছি, ঠিক আছে। সিম্পলি বুঝো, ধর এদিকে একটা প্লেট, এদিকে একটা প্লেট, এই প্লেটটা এদিকে অগ্রসর হয়েছে, এটা এদিকে হয়েছে, মানে প্রত্যেকে নিজের দিকে অগ্রসর হয়, ঠিক আছে। এখানে যে কোনো পাললিক শিলা যদি এখানে জমা হয় আয়সা, নরম পাললিক শিলা, তাহলে এটা যদি এদিকে চাপ দেয়, এটা যদি এদিকে চাপ দেয়, বইটা যখন চাপ দিবা তুমি তোমার বইটারে এভাবে নিয়ে চাপ দাও, দেখো যে মাঝে এভাবে ঢেউ আকারে উপরে উঠতেছে, ঠিক আছে। তাহলে এই অংশটুকু কি হয়ে যাবে তখন, এই ঢেউ আকারে উপরে উঠে যাবে, ঠিক আছে। ঢেউ আকারে উপরে উঠে যাবে, ঠিক আছে। ঢেউ আকারে কি হয়ে যাবে, উপরে উঠে যাবে। এই উপরটা বলা হয় ঊর্ধ্ববাজ, আর এই নিচেটা এটাকে বলা হয় অর্ধবাজ। একদম সহজ চিত্র, এটা বাস পর্বত, শেষ, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমার প্রশ্নটা দেখবো, আমি কি লিখছিল, প্রশ্ন কি ছিল,
প্রশ্ন ছিল ক এবং খ পর্বতের গঠনগত পার্থক্য বিশ্লেষণ করো, মানে এটা কিভাবে গঠন হয়েছে সেই পার্থক্যটা তোমরা বিশ্লেষণ করবা। দেখো তোমরা কি করবা, আবারও তুমি সিম্পলি হচ্ছে গিয়ে আমি বলি এটা তুমি এগুলো যখন বলে পার্থক্য বা এগুলো বলে তখন না তুমি চাইলে হচ্ছে বক্স আকারে দিতে পারো, বক্স আকারে দিলে সবচেয়ে সুন্দর হয়, ঠিক আছে? বক্স করে, ঠিক আছে, এখানে হচ্ছে তুমি এইখানে তুমি দিলে হচ্ছে গিয়ে কোন পর্বত, বাস পর্বত, বাস পর্বত, আর ওটার মধ্যে কি পর্বত ছিল দিত, স্তূপ পর্বত, ঠিক আছে? বাস পর্বত, স্তূপ পর্বত, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে বিষয় দিলা, কি দিলা, বিষয়, ঠিক আছে, বিষয়। তারপরে তুমি এখানে দিলা, হ্যাঁ, বিভিন্ন রকম জিনিস দিলা, হ্যাঁ, এখানে সংজ্ঞাগত পার্থক্যটা দিলা, গঠনগত আসলেও আর অনেক কিছু দিবা, ঠিক আছে? তারপর হচ্ছে চিত্র দিলা, এখানে এই চিত্রটা হইব চিত্রগত, এই হচ্ছে যে চিত্র চাইছে এই চিত্র, ঠিক আছে? মানে এটা আর হচ্ছে এটা, ঠিক আছে? এই যে উপরের অংশ, ঠিক আছে? নিচের অংশ থাকবে না, নিচের অংশ থাকবে না, আমি জাস্ট এটা বোঝানোর জন্য বলছি, ঠিক আছে? চিত্র দিবা, গঠনগত দিক দিবা, এটা কেমনে গঠন হয়েছে, এটা কেমনে গঠন হয়েছে, ঠিক আছে? আচ্ছা স্তূপ পর্বতটা আমি একটু বলে দিই। স্তূপ পর্বত হচ্ছে যদি হচ্ছে ইউটিউবে লাইভ করে, স্যার ইউটিউবে লাইভ হচ্ছে আমার এখান থেকে করা যাচ্ছে না, ওরা টিম দিচ্ছে কিনা আমি জানি না, হয়তো পরে দিবে, হয়তো পরে দিবে। হয়তো পরে দিবে। আচ্ছা ভূমির উপরে স্তূপ আকারে যে পর্বতটা দাঁড়ায় থাকে এটা হচ্ছে স্তূপ পর্বত। মানে হচ্ছে ধরো আমি এখানে দাঁড়ায় আছি, দুইভাবে হইতে পারে, আমি এখানে দাঁড়ায় আছি, আমি ঠিক রইলাম, দুই পাশের অংশটুকু একদম নিচে চলে গেছে, তাহলে নিচ থেকে আমি হলাম স্তূপ পর্বত। আবার এরকম হইতে 500 চাপের পরে দুইটা জায়গা ঠিক আছে, আমি অনেক উপরে গেলাম, তাহলে ওই দুই জায়গা থেকে আমি হয়ে গেলাম স্তূপ পর্বত, ঠিক আছে? একদম সিম্পলি বলে দিলাম, সিম্পলি বলে দিলাম, ঠিক আছে? এখানে উদাহরণ দিতে পারো, হ্যাঁ, এখানে উদাহরণ দিতে পারো। তাহলে এখানে হচ্ছে এগুলো লিখবা, বাস পর্বতের রকি এগুলো লিখবা, ঠিক আছে? ঠিক আছে, বাস পর্বতের রকি এগুলো লিখবা। আর স্তূপ পর্বতের ক্ষেত্রে ব্ল্যাক ফরেস্ট খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, ব্ল্যাক ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট ওইগুলো একটু দেখবা, ঠিক আছে? এইভাবে দিলে কিন্তু মূলত আমাদের একদম তোমরা 4-4 পাবা। আশা করি তোমরা সবাই এই সিকিউটা ভালো করে বুঝতে পারছো। আমি কিন্তু ধরে ধরে একদম ধরে ধরে কিভাবে আসবো, কিভাবে আনসার করবো সব বুঝাই দিয়েছি, ঠিক আছে? সব বুঝাই দিয়েছি। হ্যাঁ এমসিকিউ যেগুলো দিছি না, এমসিকিউ যেগুলো দিছি না, মেইন বোর্ডে একটু পড়ো, মেইন বই তো সকল বইয়ের মা, মেইন বোর্ডে একটু পড়ো, বাকি এমসিকিউ যে পিডিএফ দিছি না, মোর দেন না ভাই, ওইগুলো পড়ে দেখো নাকি জীবন যায় যায় অবস্থা, ঠিক আছে? এরপর দেখো আচ্ছা আমরা এটা দেখবো, এটা নিয়ে একটু আলোচনা করবো, খুবই গুরুত্বপূর্ণ। যারা গরিব স্টুডেন্ট তারা হচ্ছে আমার মতো, তারা হচ্ছে এখান থেকে আনসার করবে। বলছে ঘটনা 1, ঘটনা 1 কি বলছে? ঘটনা 1 বলছে, ঘটনা 1 বলছে যে, ঘটনা 1 বলছে যে হঠাৎ ভূমি কেঁপে ওঠে। তাই হঠাৎ ভূমি কেঁপে উঠলে কি হয়? হঠাৎ ভূমি কেঁপে উঠলে কি হয়? হঠাৎ ভূমি কেঁপে উঠলে ভূমিকম্প হয়। আমরা অনেক সময় কেঁপে উঠি বিভিন্ন আনসার্টেন নিউজ পায় কেঁপে উঠি, ওই ক্ষেত্রে ভূমিকম্প না, আমাদের ভিতরে ভূমিকম্প, ঠিক আছে? সো এরপর হচ্ছে ঘটনা 2 হচ্ছে কি, যে লাভ আলির অগ্নুপাত থেকে আইছে, আর এটা ভূমিকম্প থেকে আসছে, এটা ভূমিকম্প থেকে আসছে, ঠিক আছে? তাইলে ঘটনা 1 ভূমিকম্প, ঘটনা 2 হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুপাত, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে ঘটনা 1 এর কারণ বর্ণনা করো। ঘটনা 1 এর কারণ বর্ণনা করো। ঘটনা 1 এর কারণ বর্ণনা করো। আচ্ছা দেখো তাহলে আরে ভাই কমন পাবি রে ভাই, ভূমিকম্প। ভাইয়া পর্বত আঁকানো লাগবে? হ্যাঁ পর্বত আঁকানো লাগবে, পর্বত আঁকানো ছাড়া তো নাম্বার পাবো না ভাই, ফুল নাম্বার পাবো না। ফুল নাম্বার হলে হচ্ছে তোমার হচ্ছে গিয়ে করতে হবে, ফুল নাম্বার হলে তোমাকে পাইতে হবে, ঠিক আছে? দেখো তাইলে আমরা যদি 1 এর কারণ লিখি, প্রথমে আমরা লিখবো কি, প্রথমে আমি ধরো গড়টা দিলাম, আমার খাতাটা অঙ্কন করলাম, ধরো হচ্ছে এটা আমার খাতা। তাহলে যদি আমি করি তাহলে গ নাম্বার, তাহলে প্রথমে বলবো ঘটনা 1 হলো, ঘটনা 1 হলো কি ভূমিকম্প। ঘটনা 1 হলো
ভূমিকম্প। আমি যেভাবে লিখতেছি ভাই এভাবে লিখবি পরীক্ষার মধ্যে, তাইলে ফুল নাম্বার পাবি। কারণ 1 হলো ভূমিকম্প। পরে লিখবা কি, আমি তো লিখতেছি এইভাবে সংজ্ঞা, তুমি তো সংজ্ঞাটা লিখবা ভাই, ঠিক আছে। ভূ অভ্যন্তরে সৃষ্ট হঠাৎ কোনো কম্পন যখন পৃথিবীকে আকস্মিকভাবে আন্দোলিত করে তখন এটাকে বলা হয় ভূমিকম্প। তখন এটাকে বলা হয় ভূমিকম্প। ভূ অভ্যন্তরে হঠাৎ সৃষ্ট কোনো কম্পন যখন ভূত্বককে আকস্মিকভাবে আন্দোলিত করে সেটাকে বলা হয় ভূমিকম্প। তাহলে এই যে এটাকে ভূমিকম্প বলে, লিখলাম। তারপরে স্টেপ আকারে দিব। এইরকম হচ্ছে যে আমি গ্রামের ভাষায় বলে চড়া মারা, মানে চড়া পিঠা নামে একটা পিঠা আছে, ঠিক আছে। মানে এমনে 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 লিখবো না, ঠিক আছে। এমনে এমনে লিখবো না, ঠিক আছে। আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে সুন্দর করে লিখবো। তাহলে লিখলাম ভূমিকম্পের 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 কারণ, ভূমিকম্পের কারণ। আমার হাতে লেখা জোস, সুন্দর করে লিখতে পারি কিন্তু সব সুন্দরই ভালো না। 1 নাম্বার একটা পয়েন্ট দিলা, 1 নাম্বার একটা পয়েন্ট দিলা। কি কারণে ভূমিকম্প মূলত হয়? ভূপাত। হ্যাঁ, ভূপাতের কারণে ভূমিকম্প সংঘটিত হয়। ভূপাত, ধরো 1 নাম্বার দিলা ভূপাত, ঠিক আছে। আমরা খাতার ওই পেজে দিলাম, ঠিক আছে। খাতার এটা পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, ঠিক আছে। ভূপাত লেখা এখানে একটু ব্যাখ্যা লিখো, 2-3 লাইন লিখো, ঠিক আছে। মূলটা লেখা ভিতর হচ্ছে একটু লিখতে পারলেই হবে, স্যাররা হতে পড়ে দেখেন, ঠিক আছে। তারপর মোটামুটি প্রাসঙ্গিক লিখো, ঠিক আছে। এরপর হচ্ছে শিলাযুতি বা শিলাতে বাঁধের সৃষ্টি। 2 নম্বর হচ্ছে শিলাতে বাঁধের সৃষ্টি। শিলাতে বাঁধের সৃষ্টি, শিলাতে বাঁধের সৃষ্টি মানে 1 লাইন লিখো, ঠিক আছে। তাহলে এটা টান দেয়া পরে এটা একটু 2-3 লাইন ব্যাখ্যা করবা, ঠিক আছে। তারপরে ব্যাখ্যা করবা। 3 নাম্বার হচ্ছে আমাদের তাপ বিকিরণ। কি আছে? তাপ বিকিরণ। এরপর 5টা-6টা স্টেপ দিলে হবে। তাপ বিকিরণ, তাপ বিকিরণ, তাপ বিকিরণ, এভাবে লিখবে, ঠিক আছে। 4, ঠিক আছে। তোমরা কি আমার কথা প্লিজ ক্লাসটা রেকর্ড দেখেন প্লিজ। না হাড়ি কালি দিয়ে লিখবেন, হাড়ির কালি দিয়ে লিখবেন অবশ্যই না, তাহলে মার্ক। কত ধরনের মানুষ যে আসে রে ভাই। টুটুল লেখছে ভূমিকম্প করে না, থ্যাংক ইউ। আগ্নেয়গিরির অগ্নুপাতের কারণে হচ্ছে গে, আগ্নেয়গিরির অগ্নুপাতের কারণে হচ্ছে গে, আগ্নেয়গিরির অগ্নুপাতের কারণে হচ্ছে গে ভূমিকম্প হইতে পারে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ঠিক আছে। এটা লিখে ভিতরে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। 5 লিখলাম। 5 হচ্ছে হিমবাহের প্রভাব দ্বারাও হয়, হিমবাহের প্রভাব দ্বারাও হয়, হিমবাহের প্রভাব, হিমবাহের প্রভাব। আরো অনেক কিছু আছে, যেমন হচ্ছে গিয়ে পাঁচ সঞ্চালনের একটা কারণ হইতে পারে, পাঁচ সঞ্চালন একটা কারণ হইতে পারে, পাঁচ সঞ্চালন, হ্যাঁ, পাঁচ সঞ্চালন একটা কারণ হইতে পারে, পাঁচ সঞ্চালনের কারণ হইতে পারে। এই প্রত্যেকটা লিখে ভিতরে 2-3টা লাইন লিখতে হবে, 2-3টা লাইন লিখতে হবে। তাহলে তুমি যদি হচ্ছে গিয়ে আমি সংখ্যায় বলি, প্রথমে হচ্ছে কি করলা, চিহ্নিত করলা ভাই 3 পাইতে হইলে এই যে চিহ্নিত করছস 1 পাইছস। এই যে তুই হচ্ছে সংজ্ঞা দিবি, সরি সংজ্ঞা দিবা তুমি, তাহলে হচ্ছে তুমি পাইলা 1। তারপর তুমি লিখলা কারণ, কারণগুলো অবশ্যই স্টেপ আকারে দিবা, হ্যাঁ স্টেপ আকারে দিবা। তাহলে এইটা পাইলা 1। এই মোট তুমি হচ্ছে মোট 3 পাইবা। বাচ্চা কাছে ভূমিকম্পের সংজ্ঞা দেওয়া লাগবে না, ঠিক আছে। সরি চিত্র দেওয়া লাগবে না, ঠিক আছে। তোমরা কি আমার, আচ্ছা তোমরা একটা, যারা এখন লাইভ দেখতেছো প্রত্যেকেই একটা কমেন্ট করো, তোমরা কি আমার ক্লাস বুঝতেছো? তোমরা কি আমার ক্লাস বুঝতেছো? তোমরা কি আমি যেভাবে দেখাইতেছি পরীক্ষার হলে কিভাবে প্রশ্ন আসবে এবং তুমি পরীক্ষা হলে আনসারটা হুবহু কিভাবে করবে এটা কি বুঝতেছো? সবাই একটু এই কমেন্টটা অন্তত করো। বুঝছি ভাইয়া, কারণ হ্যাঁ পাতের সংঘর্ষের কারণে ভূমিকম্প হয়, একজন লিখছে পাতের সংঘর্ষের কারণে ভূমিকম্প হয়। হ্যাঁ থ্যাংক ইউ। একজন আমাদেরকে বলছে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, থ্যাংক ইউ। হ্যাঁ তোমার ধন্যবাদ। ARAFAT ইসলাম, থ্যাংক ইউ। তুমি যেগুলো বলছো থ্যাংক ইউ, অবশ্যই তুমি ভালো বলছো, বুঝে বলছো। হ্যাঁ তবে যেভাবে পড়াশোনাটা পিডিএফ দিলে, হ্যাঁ পিডিএফ দিব, কোনো সমস্যা নেই, পিডিএফ দিব। তোমরা একটা স্ক্রিনশট নিও, পিডিএফ দিব, হ্যাঁ কোনো সমস্যা নেই, পিডিএফটা দিব।
বিতি আক্তার বিশ্ব লিখছে বুঝতে সহজভাবে বুঝতেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই কমেন্ট করার জন্য সবাইকে ধন্যবাদ। আচ্ছা আমরা পরে চলে যাই। আচ্ছা আমরা প্রশ্নটা একটু দেখে নিই। বলছে গণনা 2 এর ফলাফল বিশ্লেষণ করো, ঠিক আছে? তাহলে গণনা 2 এর কি করতে হবে? ফলাফল বিশ্লেষণ করতে হবে। তাহলে গণনা 2 এ হচ্ছে বলি গণনা 2 কি? গণনা 2 হলো আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ঠিক আছে? এখন দেখো, তারপর হচ্ছে কি আমাকে এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত কাকে বলে সেটা আমাকে বলতে হবে, ঠিক আছে? তোমরা বই থেকে সংজ্ঞাটা পড়ে নিবা, সংজ্ঞাটা বড়, লিখতে গেলে অনেক টাইম লাগবে। বই থেকে পড়বে, ঠিক আছে? আচ্ছা, এরপর আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ধরো ফলাফল, হ্যাঁ ফলাফলগুলো লিখবা বই থেকে, ফলাফলগুলো পছন্দ করে পড়বা। আমি কয়েকটা বলে দিই, একদম সহজ। হ্যাঁ, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ভূমির উপরে যে পরিবর্তনটা হইব, যেরকম ভূমির উপর হইব ওটার ফলাফল। ধরো আগ্নেয়গিরির অগ্নুৎপাত করছে, যে কোনো একটা মালভূমি ঘটেছে, তাহলে আগ্নেয় মালভূমি। ধরো দ্বীপ গঠিত হয়েছে, তাহলে আগ্নেয় দ্বীপ। ধরো সমভূমি গঠিত হয়েছে, তাহলে আগ্নেয় সমভূমি। হ্রদ হয়েছে, আগ্নেয় হ্রদ। এরকম মানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত সংঘটনের পরে যেই ভূমিরূপটা নতুন করে হবে বা যেই ভূমিরূপটা সৃষ্টি হবে, এটাই হচ্ছে ফলাফল, ঠিক আছে? তাহলে আমরা যদি একটা সহজভাবে বলি, আগ্নেয় মালভূমি এক নম্বর যদি বলি, তোমরা কিন্তু, আচ্ছা আমি কিন্তু এভাবে যাইতেছি ভাই, তোমরা কিন্তু পরীক্ষা হলো স্টেপ আকারে লিখবা, ঠিক আছে? তাহলে আগ্নেয় মালভূমি এটা একটা, আশা করি যারা আগের সৃজনশীলগুলো আমার সমাধান দিচ্ছি দেখছো, তারা বুঝবা যে এই জিনিসগুলো কিভাবে লিখতে হবে। আগ্নেয় মালভূমি লিখতে ভিতরে তো লিখতে হবে ভাই, ঠিক আছে? আগ্নেয় মালভূমি, আগ্নেয় পর্বত, আগ্নেয় মালভূমি, আগ্নেয় পর্বত, আগ্নেয় দ্বীপ, আগ্নেয় দ্বীপ, আগ্নেয় হ্রদ, ঠিক আছে? আগ্নেয় সমভূমি, হ্যাঁ আগ্নেয় সমভূমি, ঠিক আছে? আচ্ছা এটা 4 ছিল, এটা 5, এই 5টা দিলেই হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম প্রথমেই তুমি ফলাফল লেখার ক্ষেত্রে প্রথমে বলবা যে এটা হচ্ছে আগ্নেয়গিরি অগ্নুৎপাত। আগ্নেয়গিরি অগ্নুৎপাত কাকে বলে এটা লিখবা, তারপর ফলাফল লিখে এই স্টেপগুলো দিবা। এই স্টেপগুলো দিবা হচ্ছে, আমি তোমাদেরকে একটু দেখাই দেই স্টেপগুলো কিভাবে দিবা। এই যে লেখছো না, এই ধরো লেখছো, প্রথমে চিহ্নিত করলা, সংজ্ঞা দিলা যেটাকে বলে, ঠিক আছে? তারপর ফলাফল দিলা, এই একটা স্টেপ দিবা, এটা ব্যাখ্যা করবা, ঠিক আছে? আর একটা স্টেপ দিবা, এটা ব্যাখ্যা করবা, ঠিক আছে? এইভাবে ধরো চলে যাই এখানে 3, আরেকটা স্টেপ দিলা, এটা ব্যাখ্যা করবা, ঠিক আছে? 4, আরেকটা স্টেপ দিলা, এটা ব্যাখ্যা করলা। 5, আরেকটা স্টেপ দিলা, এটা ব্যাখ্যা করলা, ঠিক আছে? শেষ, আর কোনো দরকার নেই। তোমরা একটা তো বলি, তোমরা অনেক সময় লেখো না, নিম্নে উল্লেখ করা হলো, নিচে দেওয়া হলো, সাদৃশ্য এর করা হলো, তেন করা হলো, পরিশেষে বলা যায় যে এইসবের দরকার নেই, ঠিক আছে? এইসব গাইডের ভাষা, এগুলো দেখলে স্যার বুঝে তুমি গাইড করে লিখে আসছো, ঠিক আছে? তো এই যে নিচে দেওয়া হলো, হ্যান কিন্তু দরকার নেই। তোমার ভাই ফলাফল চাইছে, ভাই ফলাফল দেওয়া কুলন দিয়ে তুমি লেখা শুরু করবা। ফলাফল নিচে দেওয়া হলো, উল্লেখ করা হলো, হ্যান করা হলো, তেন করা হলো, এইসব দেওয়া দরকার নেই। এইসব দিলে স্যার বুঝে, ঠিক আছে? ভাই দ্রুত পড়ান, এগুলো বাই খালি বেসিক ক্লিয়ার করে দেওয়ার মতো বিষয় করতে টাইম তো নাই, ঠিক আছে? হ্যাঁ থ্যাংক ইউ, ঠিক আছে? এরপর দেখো, এরপর আমরা দিয়ে চলে যাই। আচ্ছা দেখো, এই জলবায়ু অঞ্চল যদি বলি, এরপর আমি হচ্ছে বাড়তি কথা বলবো না, বলবো কি কি লিখবা এটা আমি দেখাই, বুঝেছেন? তোমরা দেখো এখানে বলছে যে হচ্ছে উদ্দীপকে ক চিহ্নিত জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, ঠিক আছে?
কর চিহ্ন মানে হচ্ছে এটা, এখানে এটা কে ছিল আগে থেকে আমি পরে কনভার্ট করছি, এই যে এটা, হ্যাঁ এই যে এটা আমেরিকার যে সাইডটা আছে, ঠিক আছে। তাহলে এটা শূন্যতে পড়ছে মানে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে পড়ছে। তাহলে আমরা বলবো কি, সিম্পলি তোমার শেষ করে দেখুন, ঠিক আছে, কি কি লিখবা। তাহলে আমি যদি তোমার দেখাই গরম বারে কি লিখবা, প্রথমে তো হচ্ছে আমি আবার যেটা চিহ্নিত করবা, যেটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু, ঠিক আছে। তারপর হচ্ছে এটা সংজ্ঞা দিবা, তারপর হচ্ছে অক্ষাংশটা লিখবা, কত অক্ষাংশ থেকে কত অক্ষাংশ, ঠিক আছে। তাহলে আমরা জানি 5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ, 5 ডিগ্রি উত্তর ও কি দক্ষিণ, তবে সামটাইমস এটা 10 ডিগ্রি হইতে পারে, হ্যাঁ 10 ডিগ্রি হইতে পারে, ঠিক আছে। এরপর বৈশিষ্ট্যগুলো লিখবা, এরপর বই থেকে বৈশিষ্ট্যগুলো লিখবা, হ্যাঁ বৈশিষ্ট্যগুলো 1 2 3 4 এভাবে 1 2 3 4, ঠিক আছে। আচ্ছা আমাদের একটা জিনিস বাদ গেছে, এই অক্ষাংশের পরে এই বৈশিষ্ট্যের আগে এই যে এই ফাঁকা জায়গাটাতে দেশগুলোর নাম লিখবা, কোন কোন দেশে পড়ছে এগুলো, ঠিক আছে। দেশ সময়ের নাম লিখে দিবা। যদি দেশের এক্সাক্ট না পারো, ধরো বললো যে হচ্ছে ধরো তোমার বললো যে একটা দেশের উত্তরাংশ, তুমি লিখে আসো দক্ষিণাংশ, দরকার নাই। ধরো শুধু ব্রাজিল লিখে আসে আসছো বা আমাজন লিখে আসে আসছো, তাহলে হবে। কিন্তু আমাজনের দক্ষিণাংশ উত্তরাংশ এইগুলো পেছ লাগাই দিলে সমস্যা, আমাজন লিখে আসে বা তাইলে হবে, ঠিক আছে। তো আমাজন নদী অববাহিকায় এই জলবায়ু সবচেয়ে বেশি দেখা যায়, এই জন্য এই নিরক্ষীয় জলবায়ু আরেকটা নাম হচ্ছে আমাজনীয় জলবায়ু, ঠিক আছে। এটা তোমরা একটু মাথায় রাখবে, ঠিক আছে। আমি যদি দেখাই এখানে ব্যাখ্যা করি, এখানে একটু ব্যাখ্যা করি। দেখো এই জলবায়ুটা এইখানেও আছে, এইখানেও আছে, এইখানেও আছে, এইখানেও আছে, নিরক্ষীয় জলবায়ু, ঠিক আছে। তবে এই যে আমাজন, ব্রাজিলে যে একটা জঙ্গল আছে না আমাজন, এইখানে সর্বাধিক দেখা যায়, এই জন্য এটা আরেকটা নাম হচ্ছে আমাজনীয় জলবায়ু। কথা বুঝতে পারছো? পরে বলছে ক খ জলবায়ুর বৈসাদৃশ্য, কত আগে লেখছো নতুন করে আবার লিখতে হবে, কিন্তু আমরা খরা করে দিই তাইলে হবে। এই খরা হচ্ছে এটা, এটা, তাহলে এটা দেখো এই যে ফাঁকা 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 বাজার আছে না, এই যে বাঁকা অংশটুকু আছে না, এই যে অংশটুকু, এটা মূলত হচ্ছে আমাদের ভূমধ্য সাগর। তাহলে ভূমধ্য সাগরের আশেপাশে যে দেশগুলো আছে, এই দেশের উপর দিয়ে যেই জলবায়ু পরিলক্ষিত হয় বা যে জলবায়ু যায়, সেটা হচ্ছে ভূমধ্য সাগরের জলবায়ু অঞ্চল। তাহলে এইখানেই হচ্ছে এটা মূলত সবচেয়ে বেশি, এইখানে মূলত সবচেয়ে বেশি, আরো অন্য জায়গার মধ্যে আছে, তো এখানে সবচেয়ে বেশি দেখা যায়। তো এই জন্য হচ্ছে আমরা ভূমধ্য সাগর এখানে সবচেয়ে বেশি দেখা যায়, তো এই জন্য ভূমধ্য সাগরীয় জলবায়ু বলা হয়ে থাকে, ঠিক আছে। ভূমধ্য সাগরীয় জলবায়ু কিন্তু তাছাড়াও এই চিলির এই অংশে আছে, তারপর হচ্ছে আমাদের এই ক্যালিফোর্নিয়ার দিকে আছে, এবং অস্ট্রেলিয়া, এই যে দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়া এই অংশ কিন্তু আছে, ঠিক আছে। তোমরা একটু চিহ্নিত করে দিবা, তাহলে কিন্তু হবে। আর যদি দেখো কোনো দিকে কোনো সময় এই দিকে আছে, এই যে দিকে আছে দক্ষিণ এশিয়ার কোনো দেশে এই দিকে আছে, তাহলে মনে হয় হচ্ছে মৌসুমী। কোনটা? এটা হচ্ছে মৌসুমী, ঠিক আছে, এটা হচ্ছে মৌসুমী। তাহলে আমি আশা করি তোমরা এখন বুঝতে পারছো। আচ্ছা আমি এখন এই অধ্যায়ে যেভাবে পড়াইলাম এভাবে পড়াবো কি, সবাই একটু কমেন্ট করে জানো তো। এই হচ্ছে আমি এই ষষ্ঠ অধ্যায়ে যেভাবে পড়াইলাম দেখাই দিলাম, এইভাবে পড়াবো কি নাকি আগের মতো পড়াবো, একটু বলো তো কিভাবে তোমাদের সুবিধা হয়। আচ্ছা আচ্ছা আমরা শুধু কি করতেছি, আমরা যেই 5টা সৃজনশীল আনসার করবা, ওই যে ধরনের 5টা সিকি হচ্ছে আমরা সলভ করে দিয়েছি, ওই 5টা ধরনের সিকি হচ্ছে আমরা সলভ করে দিয়েছি। সো এই ক্ষেত্রে তোমরা একটু খেয়াল রাখবা, ঠিক আছে, এই ক্ষেত্রে তোমরা একটু খেয়াল রাখবা। বলছে চিত্রে ক চিত্রের জোয়ার ভাটার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ক চিত্রের জোয়ার ভাটার বৈশিষ্ট্য আমি বলছিলাম এক সমকোণে থাকলে কি হয়, এক সমকোণে এমসিকিউ পড়াইছিলাম, এটা এমসিকিউ এর মধ্যে ছিল, হ্যাঁ এমসিকিউ ছিল, ঠিক আছে। চন্দ্র আর পৃথিবী সূর্য যদি সমান্তরাল না থাকে, এক সমকোণে থাকে, এই যে এক সমকোণে থাকে, তাহলে কি হয়, ঠিক আছে। যদি এক সমকোণে থাকে তাহলে কি হয়, আমরা বলছিলাম এটা কি হয়, মরা কটাল হয়। কি হয় আমি এখানে বোঝাই, সুন্দর হবে, মরা কটাল হয়। কি হয়? মরা কটাল হয়, ঠিক আছে, মরা কটাল হয়। বই থেকে মরা কটালটা একটু ভালো করে পড়ে নিবা, তাহলে হবে। অষ্টমী তিথিতে চন্দ্র ও সূর্য সমসূত্র না থেকে উভয় পৃথিবীর সাথে এক সমকোণ থেকে পৃথিবীকে আকর্ষণ করে, ঠিক আছে। ওই দিন তারা পৃথিবীকে আড়াআড়ি ভাবে আকর্ষণ করে। কিভাবে আকর্ষণ করে? আড়াআড়ি ভাবে, ঠিক আছে। এই জিনিসটা তোমরা বই থেকে একটু পড়বা, তাহলে হবে। আচ্ছা আড়াআড়ি ভাবে আকর্ষণ করলে আকর্ষণ কি হবে,
আকর্ষণ কি বেশি হবে? না, আকর্ষণ কি হবে? কম হবে ভাই। যখন কম হবে তখন হচ্ছে মরা কটাল, যখন কম হবে তখন হবে মরা কটাল। আর আমরা যদি দেখি চন্দ্র, সূর্য, পৃথিবী একসাথে, চন্দ্র এটা হচ্ছে পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে চন্দ্র সূর্য একই সরলরেখায় অবস্থান করে। এটা একই সরলরেখায়, একই সরলরেখায়, যদি একই সরলরেখায় থাকে, একই সরলরেখায় থাকে, তাহলে এটা কি হয়? প্রচন্ড রকমের বেশি আকর্ষণ করে। সবগুলো আকর্ষণ শক্তি একসাথে হয়ে যায় না ভাই? চন্দ্রই তো আকর্ষণ শক্তি অনেক বেশি, চন্দ্র এদিকে টানে, সূর্য এদিকে টানে, তাহলে আকর্ষণ শক্তিটা কেমন হবে? বেশি না কম? তাহলে অনেক বেশি হবে। অনেক বেশি হলে কি হবে? বরাকটাল হবে। অনেক বেশি হলে কি হবে? বরাকটাল হবে। কারণ তারা সবাই কি করে? অমাবস্যায় কি করে? তারা চন্দ্র সূর্য পৃথিবীর একই দিক থেকে সমান্তরাল ভাবে আকর্ষণ করে, ঠিক আছে? মানে দুইটা শক্তি ভাই, ধরো পৃথিবী এখানে, এদিকে টানতেছে চন্দ্র, এই যে একটা টান দিল, ও সূর্য নিজেও টান দিল, তাহলে সবটা শক্তি একদিকে হয়ে গেছে না? তাহলে কি কম হবে নাকি বেশি হবে? তাহলে এই আকর্ষণ শক্তিটা কি হয়? বেশি হয়। আর যখন আকর্ষণ শক্তি বেশি হয়, আকর্ষণ শক্তি যদি বেশি হয়, তাহলে বুঝবা এটা হচ্ছে আমাদের বরাকটাল। কি হয়? বরাকটাল, ঠিক আছে? আমাদের কি হয়? বরাকটাল হয়, ঠিক আছে? বরাকটাল হয়, ঠিক আছে? কি হয়? বরাকটাল হয়। যারা ক্লাসটা দেখতেছো অবশ্যই ক্লাসটা শেয়ার দিবে, ঠিক আছে? আজকে যারা শেয়ার দিবে শুধু তারাই পিডিএফ পাবে। আজকে যারা শেয়ার দিবে শুধু তারাই পিডিএফ পাবে, অন্যতে পিডিএফ পাবে না। গ্রুপে দিব, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে ক খ চিত্রে ইঙ্গিতকৃত জোয়ার ভাটার ভিন্নতার কারণ, জোয়ার ভাটার ভিন্নতার কারণ লেখো। তাহলে তাহলে বরাকটাল কেন হয় আর হচ্ছে মরাকটাল কেন হয়? তোমরা কি করবা? এইভাবে হচ্ছে একটা ছক লিখবা, ছক লিখবা, ছক লিখে ধরো এটা হচ্ছে বরাকটাল, এটা হচ্ছে মরাকটাল, ঠিক আছে? এইখানে বই সুন্দর করে থাকবে, আমরা পিডিএফ পেতে দিব। এইখানে হচ্ছে 1 2 3 4 5 এই হচ্ছে দিবা, ঠিক আছে? 1 2 3 4 5 প্রত্যেকটাকে চিহ্নিত করে সংজ্ঞা দিবা, সংজ্ঞা সবার আগে দিবা। হ্যাঁ, সংজ্ঞা সবার আগে দিবা। চিত্রটা দিয়ে দিলে ব্যাস, চিত্রটা দিয়ে দিলে ব্যাস, চিত্রটা দিয়ে দিলে 100%, চিত্র দিলে 10 10ই পাইবা, কোনো সমস্যা না। হ্যাঁ, চিত্রটা দিয়ে দিবা, তাহলেই হবে, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই বরাকটাল, অষ্টমী তিথিতে মরাকটাল। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, ঠিক আছে? একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আজকে আমাদের এটা লাস্ট হবে মনে হয়, ঠিক আছে? এটার পরে কি আরো কিছু আছে দেখি তো। এটা আমাদের লাস্ট হবে, ঠিক আছে? যে দেখো এইখানে কি আমরা কিন্তু শোনো, তোমাদের একটা কথা বলি, আমার কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শোনো ভাই। শুধু শুধু মানে আন্তাজি কোনো কিছু পড়ার দরকার নাই। আমি তোমাকে যে সিকিউ টাচ করছি না, এই সিকিউগুলো যদি তুমি ভালো করে পড়ে দিতে পারো, তোমার তো দরকার 5টা, তুমি 8টা দিবা ভাই। আমি যে সিকিউ টাচ করছি, এই প্রত্যেকটা সিকিউ যদি তুমি ভালো করে পড়ে দিতে পারো, মানে আমি বললাম তুমি এখান থেকে 5টা 100% কমন পাবা। তাহলে সব আওলায় দরকার নাই, তুমি এক্সাক্ট যে সিচুয়েশনগুলো আমি বলছি এই সিচুয়েশনগুলো ভালো করে পড়ে যাবা, পিডিএফটা পড়ে যাবা, মোর দেন এনাফ, ঠিক আছে? যদি উপরে না, উপরে সূর্য তো একদিক থেকে, সূর্য কি হচ্ছে গিয়ে ঘুরে নাকি? সূর্য কি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে? সূর্য তো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে না, তাই না? পৃথিবী তো সূর্যকে কেন্দ্র করে ঘুরে, তাহলে সূর্য তো আর তার জায়গায় থাকবে। সূর্য একবার নিচে একবার উপরে এরকম যাবে না, সূর্য সূর্য জায়গায় থাকবে, ঠিক আছে? বলছে উদ্দীপককে ক বৃষ্টিপাতের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। পরীক্ষার আগের দিন তো আমি খুব বেশি লম্বা করতেছি না ক্লাসটা, আর শুধু শুধু কথা বলতে চাইতেছি না, কারণ তোমাদেরকে পড়ার সময় দিতে হবে ভাই। আমি যদি এখন রাত্রেও ক্লাস দিই তোমারে, তুমি তো ক্লাস করবা আবেগে, কিন্তু তোমার লাভ হবে না, কারণ পরীক্ষার আগের রাত্রে কি কেউ ক্লাস করে বলো? যারা ভালো স্টুডেন্ট তারা পরীক্ষার আগের রাত্রে পড়বে না ভাই, বই পড়বে, পিডিএফ দিছি পিডিএফ পড়বে, বা হচ্ছে যে সায়াসান দিয়েছে সায়াসান পড়বে। পরীক্ষার আগে তো তোমার আমার বকবক শুনলে হবে? কখনোই না। তোমরা হচ্ছে নিজেরা পড়তে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে কোন বোর্ডের জন্য কোন হবে, সব বোর্ডের থেকে প্রশ্ন আসবে, সব বোর্ডের জন্য, সব বোর্ডের জন্য। আচ্ছা, তোমরা আমাকে একটু হেল্প করবা, ঠিক আছে? আমাকে পার্সোনালি আমি এই পেজের হচ্ছে নিচে কমেন্টে আমার আইডি দিয়ে হচ্ছে তোমাদেরকে হচ্ছে আমি একটা কমেন্ট করবো, বা আমার আইডি টুপার আমার প্রদীপ,
তোমরা আমার আইডিতে হচ্ছে গিয়ে ভিন্ন ভিন্ন বোর্ডের, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, তারপরে কি কুমিল্লা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, এরকম ভিন্ন ভিন্ন বোর্ড থেকে একজন স্টুডেন্ট আমাকে নক দিবা। কারণ তোমাদের নিয়ে আমি একটা গ্রুপ করবো, গ্রুপ করে হচ্ছে যাতে তোমাদের পরীক্ষার পরে যাতে প্রশ্ন আমি দেখতে পাই, ঠিক আছে? নয়তো হচ্ছে গিয়ে একজন আমি সব বোর্ডের প্রশ্ন আমি পাবো না, ঠিক আছে? তোমাদের একটা গ্রুপ খুলে দিলে তাহলে হচ্ছে তোমরা নিজের পরীক্ষা দিয়ে আইসা পরীক্ষার পরে হচ্ছে প্রশ্নটা এই গ্রুপে দিয়ে দিবা, তাহলে হচ্ছে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এই ক বৃষ্টিপাতের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তাহলে ক বৃষ্টিপাতটা কি? ক বৃষ্টিপাতটা কি? ক বৃষ্টিপাত হচ্ছে আমাদের পরিচলন বৃষ্টিপাত। ক বৃষ্টিপাতটা কি? পরিচলন বৃষ্টিপাত, ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, ভূপৃষ্ঠের বায়ু যদি উষ্ণ হয় তাহলে উপরের দিকে কি হয় বলতো? প্রচুর জলীয় বাষ্প কি করে? উপরের দিকে উঠে যায়। এই জলীয় বাষ্পটা কি করে? উপরের দিকে উঠে যায়। এখন বলতে পারছো কেন ওঠে? ভাই জলীয় বাষ্প কি অনেক ওজন? না, জলীয় বাষ্প কেমন? হালকা। জলীয় বাষ্প কেমন? হালকা। আচ্ছা দেখো, আমরা খুব বেশি লম্বা করতে চাচ্ছি না। এরপর দেখো কি আছে, ক খ শ্রেণী বৃষ্টিপাতের পার্থক্য বিশ্লেষণ করো। পার্থক্য বলতে গেলে তুমি এটা বই থেকে খুব সুন্দর করে পড়বা, পিডিএফ-টা দিব। আর এটা হচ্ছে আমাদের কি শৈলস্কেপ বৃষ্টিপাত। হ্যাঁ, শৈলস্কেপ বৃষ্টিপাত। আচ্ছা, জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ ও আর্দ্র বায়ু যখন হচ্ছে গিয়ে চলা শুরু করে, যখন হচ্ছে ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় এই পর্বতের এখানে কি হয়? সে বাধাপ্রাপ্ত হয়। সে কি হয়? বাধাপ্রাপ্ত হয়। এই জিনিস মনে রাখবা। বাধাপ্রাপ্ত হয়ে তারা কি করে? পর্বতের ডাল বেয়ে মূলত কি করে? উপরে উঠতে থাকে, উপরে উঠতে থাকে। আচ্ছা, যদি বলো যে এটা কেমন হয়, এই বিষয়টা কেমন হয়? শীতল হয়। কেমন হয়? শীতল হয়। কেমন হয়? শীতল হয়। কেমন হয়? শীতল হয়। শীতল প্রশ্নকে আমি যতগুলো সিকিউ দিলাম, এই সিকিউগুলো যদি ভালো করে পড়তে পারো, মোর দেন এনাফ, এর বেশি লাগবে না। তবে তোমাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি তোমরা এমসিকিউ এর জন্য বইটাও একটু যদি পারো পড়ো, কারণ এমসিকিউটা বাংলাদেশে কেউ বলতে পারবে 100% কমন করবে এরকম কিছু, ঠিক আছে? একদম লিখছে বায়ুমণ্ডলের যে স্তরবিন্যাসগুলো আছে ওইগুলো কি চিত্র এঁকে ব্যাখ্যা করতে হবে? হ্যাঁ, অবশ্যই। উষ্ণ বাড়ি বায়ু ধাক্কার পরে উষ্ণ। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদেরকে হচ্ছে গিয়ে রাত্রে তোমরা খুব সুন্দর করে বায়ুমণ্ডলের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় আর চতুর্থ স্তর সম্পর্কে বলেন। শুনো, বায়ুমণ্ডলের প্রথম দুইটা স্তর আছে না, একটা ট্রপোস্ফিয়ার, একটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারের যে ঊর্ধ্বসীমা আছে ট্রপোপস, এই যে এইটা একটু পড়বা। আর স্ট্রাটোস্ফিয়ারের স্পেশালি তোমরা হচ্ছে গিয়ে ওইখান থেকে তোমরা ওজোন স্পিয়ারটা আছে না, এই ওজোন স্পিয়ারটা ভালো করে পড়বা। এরপরে যেটা আছে এটাকে বলে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার বলা হয়। ওই যে আয়নোস্ফিয়ারটা তোমরা একটু ভালো করে পড়বা, কারণ হচ্ছে গিয়ে ওইখানে হ্যাঁ ওইটাও আমাদের অষ্টমতে চিত্র দিতে হবে। হ্যাঁ, অষ্টমতে চিত্র দিলে ভালো হয়। অষ্টমতে চিত্র দিলে ভালো হয়। একজন অষ্টমতে চিত্র দিতে হবে। অষ্টমতে চিত্র দিলে ভালো হয়। বরাবর মনে করে চিত্র দিয়ে দিবা, তাহলে সুন্দর হবে। খুব তো বেশি করি না, তাই না? খুব বেশি করি না। বায়া পিডিএফ দেন। হ্যাঁ, পিডিএফ দিব। তো আজকে তোমাদের সাথে আমার ভূগোল প্রথম পত্রের যেই প্রস্তুতি, এটা আজকে শেষ হলো। তো তোমাদেরকে আমি একটা কথা বলবো, আমি খুবই ক্ষুদ্র মানুষ, খুবই ক্ষুদ্র জানি, আমি অত বেশি জানি না। তবে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদের সাথে আমি যতটুকু বুঝি, যতটুকু পারি, বা যতটুকু আমার এক্সপিরিয়েন্স, যদিও আলহামদুলিল্লাহ প্রায় অফলাইন অনলাইনে প্রায় 5-6 বছর ধরে পড়াইতেছি। হয়তো ওইভাবে চিন্তা না, আইডুকেশনের মাধ্যমে হয়তো চিনছো। থ্যাংক ইউ সো মাচ আইডুকেশন। তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে গিয়ে ওই 5-6 বছরের অভিজ্ঞতা থেকে বলবো, তোমরা হচ্ছে গিয়ে আমি যেগুলো দিচ্ছি এগুলো থেকে প্রশ্ন আসবে, তোমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবা। পরীক্ষা যাওয়ার আগের রাত্রে হচ্ছে সবকিছু ঠিকঠাক করে রাখবা, এবং পরীক্ষা হলে যাওয়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে তারপর যাবা। আবার বলতেছি, পরীক্ষা হলে যাওয়ার আগে যে যে ধর্ম আছে ওই ধর্মের উপাসনা করে তারপর হলে যাবা, তাহলে আমি মনে করি পরীক্ষাটা ভালো হবে, ঠিক আছে? আর পরীক্ষা হলে যদি কোনো কিছু না পারো, প্রশ্ন যদি কমন না পড়ে বা এরকম কিছু হয়, এরকম হইতে পারে, তাহলে তুমি মানে খেয়ে হারাইবা না। মাথাটা হচ্ছে গিয়ে ঠান্ডা রাইখা এবার 2-3টা শ্বাস নিবা, দম নিবা। দম নেওয়ার পরে আবার দেখবো তুমি হচ্ছে পারবা। আস্তে আস্তে মনে করার চেষ্টা করবে, ঠিক আছে? সো ভূগোলটা আমি চেষ্টা করছি। একজন লিখছে স্যার রিপ্লাই দিন, কিসের রিপ্লাই দেবো? এই তো
মারিয়া লেখছে দূরচিত্র। মারিয়া চিত্র ছাড়াও তুমি 35-37 পাইবা। লাস্টে সিকিউর চিত্র না দিলেও হবে, তবে অবয়বটা দিয়ে দিলে ভালো। লাস্টে চিত্র দিয়ে মানে পরিচালন বৃষ্টিপাত এবং বৃষ্টিপাত চিত্র দিতে পারলে ভালো, না দিলেও সমস্যা নেই, কিন্তু অবয়বটাকে দিও। রোবার আমার থ্যাঙ্কস ভাইয়া, এভাবে কেউ বুঝায়নি অনলাইনে। আমি তোমাদের কিন্তু সৃজনশীল ধরে ধরে বুঝাই দিছি। প্রথমে কি লিখবা, পরে কি লিখবা, তারপর কি লিখবা, একদম সিকোয়েন্স বলে দিচ্ছি। সংজ্ঞা চিহ্নিত করা, সংজ্ঞা, চিত্র, বৈশিষ্ট্য, উদাহরণ, এভাবে কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে? সো আমি যতটুকু বুঝি আমি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। আমার জন্য তোমরা দোয়া করবা ইনশাল্লাহ। আমি তোমাদের সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষা অনেক বেশি ভালো হোক। 25 ব্যাচের সবার জন্য ভূগোল পরীক্ষার জন্য শুভকামনা। পরবর্তীতে আমরা দ্বিতীয় পত্র নিয়ে আসবো ইনশাল্লাহ। সো তোমাদেরকে আমি যেটা বলতেছিলাম, লাস্ট আবার বলি, তোমরা যারা বিভিন্ন বোর্ডে আছো একজন করে আমাকে একটু মেসেজ দিবা। আমি তোমাদেরকে গ্রুপ অ্যাড করে দিব, একটা গ্রুপ করবো যেখানে ভিন্ন ভিন্ন গ্রুপ বোর্ডের একজন করে স্টুডেন্ট থাকবা, যাতে পরীক্ষা দেওয়ার সাথে সাথে তোমরা বাসায় এসে প্রশ্ন আমাকে সুবিধা দিতে পারো, যাতে আমি সবগুলো বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করতে পারি, দেখতে পারি যে কোন বোর্ডে কি আসছে কি না আসছে, কি সমস্যা ছিল, ঠিক আছে? ভাই কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে বললে ভালো হয়। বাইরে তোরা আমি একবার বলছি রে ভাই, একবার বলছি, তারপরে যদি চাস যে আবার বলতাম, তোকে আমি একটু বলে দিই। আচ্ছা এরকম একটু বলে দিই, কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে আগের দিন বলছি, তারপরে যদি চাস আবার বলে দিই। দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসবে 2টা। তৃতীয় অধ্যায় সব বোর্ডে সেম না, অনেক বড় একটু এদিক সেদিক হতে পারে, কারণ প্রশ্ন তো আমি করছি না ভাই। যারা এই বলে অনুমান করে বলে, অভিজ্ঞতার আলোকে বলে, কেউ তো আর প্রশ্ন করতেছে না, কেউ জানে একবারে করছে। তাহলে একটা, চতুর্থ অধ্যায় থেকে একটা, পঞ্চম অধ্যায় থেকে 2টা, বায়ুচাপ, বায়ুর তাপ এগুলো একটু পড়ো, বৃষ্টিপাত এগুলো একটু পড়ো। ষষ্ঠ অধ্যায় থেকে একটা, অষ্টম অধ্যায় থেকে একটা। যদি এরকম না হয় তাহলে হয়তো গিয়ে কোনো একটাতে কম হবে, বাড়াবে। এটা আমি যেটা দিলাম 90% সম্ভাবনা এরকমই হওয়ার, সব বোর্ডে এরকমই হওয়ার সম্ভাবনা আছে, এদিক সেদিক হতে পারে। ভাইয়া আপনার আইডি লিংক দেন, কোনটাতে মেসেজ দিব বোর্ড পরীক্ষার জন্য? আচ্ছা কোনটাতে মেসেজ দিবা আমি দেখাই দিতেছি, ঠিক আছে? কোনটাতে মেসেজ দিবা আমি একটু দেখাই দিতেছি, ঠিক আছে? এই আইডিতে মেসেজ দিবা, এই আইডিতে একটু মেসেজ দিবা। মানে এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যাতে তোমাদের প্রশ্নগুলো আমি দেখতে পাই, ঠিক আছে? উদ্দেশ্য হলো আমি যাতে একটু দেখতে পাই, ঠিক আছে? ঠিক আছে, এটাতে একটু মেসেজ দিও। সো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। দেখছে ভাইয়া কোন কোন চ্যাপ্টারে চিত্র মাস্ট আঁকতে হবে? দ্বিতীয় অধ্যায়ে চিত্র মাস্ট দিতে হবে, পর্বত আঁকলে বা বন্ধীকরণ দিতে হবে মাস্ট। তুমি চিত্র যদি না দিতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? চিত্র ছাড়া, আচ্ছা তোমাদেরকে একটা জিনিস বলতে হবে, চিত্র ছাড়া যদি কিছু করতে চাও, চিত্র ছাড়া চিত্র লাগবে না। যদি আসে ভূমিকম্প, সুনামি, 3 নম্বর বায়ু দূষণ, এইগুলোতে চিত্র লাগবে না। এগুলো চিত্র না দিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এইগুলোতে চিত্র না দিলে কোনো সমস্যা নেই। ঘূর্ণিঝড় আছে না, ঘূর্ণিঝড়, কাল বৈশাখী, এগুলোতে চিত্র লাগবে না, ঠিক আছে? এগুলোতে চিত্র লাগবে না। নিয়ামক আসলে, যদি নিয়ামক আসে, বায়ুর নিয়ামক আসলে, নিয়ামক এগুলোতে চিত্র লাগবে না।
ভাইয়া আগের বার দিনাজপুর বোর্ডে 2-3 অধ্যায় থেকে 2টা করে এসিকিউ আসলে, হ্যাঁ এবার আসবে। পর্বতের প্রশ্ন তো না, পর্বতের প্রশ্ন তো দিবা বুঝছো, পর্বতের দিও, পর্বতের ফুল নাম্বার পেবা, খালি মোটামুটি একটু আঁকতে বলে হবে, একদম এক্সাক্ট তোমাদের আঁকতে হবে তা না, হবে টাইকো ভাই তাইলে হবে। ভূগোল দ্বিতীয় পত্রের ক্লাস কখন হবে? ভূগোল দ্বিতীয় পত্রের ক্লাস হবে হচ্ছে তোমাদের রুটিন দেওয়া আছে, ফার্স্ট পার্টের ক্লাস পরীক্ষা শেষ হওয়ার পরে ওই দিন রাত্রে, ঠিক আছে? আরো কার কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। 1 মিনিট, লাস্ট 1 মিনিট, লাস্ট 1 মিনিট আমরা একটু প্রশ্নের আনসার নিব। কার কোনো প্রশ্ন আছে? সমুদ্র স্রোত থেকে কি প্রশ্ন আসবে? হ্যাঁ সমুদ্র স্রোত থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, তবে জোয়ার ভাটা থেকে বেশি আসে তো, এটা একটু সহজ তো, সমুদ্র স্রোতটা একটু কঠিন, এই জন্য হচ্ছে প্রশ্ন খুব বেশি দেয় না, আবার দিলে অনেক ফুল আমার আনসার করতে পারে না। একদম দেখছি গণিতের চিত্র খুব ভালো আঁকতে পারবো, থ্যাংক ইউ। পাস করার জন্য আইরেশন সেরা রে, থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করবেন সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট, থ্যাংক ইউ। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? স্যার চিত্র ছাড়া 5টা জায়গায় অতিরিক্ত একটা সৃজনশীল লিখলে কি মার্ক দেবে? প্লিজ বলবেন। মানতাসা, মানতাসা ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও ভাইয়া। জোয়ার ভাটা থেকে কি প্রশ্ন আসতে পারে? হ্যাঁ প্রশ্ন আসবে। এখন যেগুলো পড়াইলেন ওইগুলো পড়লে কি 5টা কমন পাবো ভাইয়া? প্লিজ বলেন। 100% পাবা। এখন যেগুলো পড়াইছি এইগুলো যদি ভালো করে পড়তে পারো 100% 5টা দিতে পারবা, সাথে দূষণ এগুলো একটু পড়ে যাবো তাইলে হবে। ভাইয়া গাইড ঘর নাম্বারে চিত্র লেখা নাই ভাই, গাইড পড়লে হতো না, গাইড কোনো জাতেরই না। চিত্র ছাড়া লেখলে কত দিবে? প্রত্যেকটার মধ্যে 1 করে কম দিবে। চিত্র ছাড়া লেখলে প্রত্যেকটার মধ্যে 1 করে কম দিবে। তবে যদি কোনো স্যার এরকম হয় দয়ালু, তার মধ্যে অনেক বেশি মায়া, তোমাদেরকে অনেক বেশি ভালোবাসে, সেই ক্ষেত্রে নাম্বার দিলে দিতেও পারে, এটা আমি আই ডোন্ট নো এক্স্যাক্টলি। ভাই চিত্র আগে দিব নাকি বর্ণনাটা? থ্যাংক ইউ। তুমি প্রথমে চিহ্নিত করবা, তারপর ওই জিনিসটা সংজ্ঞা দিবা, তারপর চিত্র দিবা, তারপর বর্ণনা দিবা, তাহলে মাঝামাঝি রাখবা চিত্রটা, ঠিক আছে? চিত্রটা মাঝামাঝি রাখবা। স্যার কুমিল্লা বোর্ডে কি এগুলো কমন পড়বে নি? 100% পড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পড়বে। হ্যাঁ বায়ু প্রবাহ শ্রেণীবিভাগ থেকে প্রশ্ন আসবে, হ্যাঁ বায়ু প্রবাহ শ্রেণীবিভাগ থেকে প্রশ্ন আসতে পারে। অয়ন বায়ু, নিয়ত বায়ু, এইগুলো পড়লে অয়ন বায়ু, নিয়ত বায়ু। ভাইয়া পিডিএফ এ কি চিত্র লেখা আছে? না পিডিএফ এ চিত্র লেখা নাই। ভাইয়া বেস্ট টিচার ফর জিওগ্রাফি, থ্যাংক ইউ। আমি তো অন্য কিছু পড়াই রে পাগলি। এমডি হামিম ভালো হয়ে যাও। আমি গাইড পড়ি আর পরীক্ষা গিয়ে বাস খাই, মারিয়ানুন। হ্যাঁ গাইড পড়লে ভাই হবে না রে ভাই, গাইডের ভাষা সারা দেখেই বুঝি এটা গাইড পার্টি, ঠিক আছে? গাইডের মতো করে লিখলে হবে না, তোমাকে কি করতে হবে? তোমাকে নিজের মতো করে সেটা লিখবা, নিজের মতো করে লিখবা, বই থেকে আনসারগুলো নিবা, তাহলে হচ্ছে গিয়ে ভালো হবে। গাইড হুদাই, গাইড হুদাই, গাইড হুদাই, হুদাই গাইড কিনছো তোমরা। ভাইয়া 5টা লিখে চিত্র না দিলে কত মার্ক পাবো? প্রত্যেকটা মধ্যে 1 করে কাটা। ভাইয়া চট্টগ্রাম বোর্ডে কি সিকিউ কঠিন হবে? না সহজ হবে। এই প্রশ্ন কি আমার চাচা করে? সহজ হবে না কঠিন হবে? আগে কিভাবে বলবো? আমরা সম্ভাব্য যতগুলো প্রশ্ন আছে আসতে পারে সবগুলো পড়াই দিতেছি, কিন্তু প্রশ্ন কি কঠিন হবে নাকি সহজ হবে এটা আমি কেমনে জানাম রে ভাই? আমি কেন বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম কিনা বলতে পারবে প্রশ্ন কেমন হবে? সবাই তো এক্সপিরিয়েন্স থেকে একটা প্রেডিকশন করে যে এরকম এরকম হতে পারে, এটা আসতে পারে, কিন্তু আমরা কি দেখে আসছি? আমি তো দেখে আসতাম তাহলে এখানে ক্লাস নিতেছি। ভাইয়া সবচেয়ে সহজ এবং গুরুত্বপূর্ণ অধ্যায় কোনটা? 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায় সবচেয়ে সহজ। হ্যাঁ 4 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়টা সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ 4 নম্বর অধ্যায়। বায়ু দূষণ পর্ব আসবে। পিডিএফ থেকে এমসিকিউ 20টা কমন পড়বে কি?
100% পড়বে। ARF 18 আসলাম সব পড়ে ইনশাআল্লাহ কোন হবে। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের সাথে যারা ছিলা সবাইকে অনেক ধন্যবাদ। তবে যারা ক্লাসটা এখনো দেখতেছো তোমাদেরকে বলবো তোমরা সবচেয়ে ডেডিকেশন দিছো, সবচেয়ে ডেডিকেশন তোমাদের মধ্যে পাইছি আমি। সো তোমরা যারা এখনো আসো দয়া করে ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিবা। তোমাদের কিন্তু দেখো এত কষ্ট করে পড়াচ্ছি, তোমাদের কাছে কি চাই? টাকা চাই ভাই, টাকা নিতেছি না। তাহলে তোমাদের বলি জাস্ট নর্মাল একটা শেয়ার দিয়ে দিবা। একটা শেয়ার দিলে অন্য কেউ যদি দেখে আর যদি তার পরীক্ষাটা ভালো হয় তাহলে তোমার মাধ্যমে তো সেই ক্লাসটা দেখলো, তার যদি ভালো হয় পরীক্ষাটা তুমি তো সেটার ফল পাবা ভাই, আল্লাহ তোমাকে সেটার প্রতিদান দিবে। সেই ক্ষেত্রে হচ্ছে তুমি হচ্ছে অন্যের এইভাবে শেয়ার দিবা যে আমি এটা দিব শেয়ার, অন্য কারো চোখে পড়বে, সে যদি দেখে তার উপকার হবে, এই নিয়ত হচ্ছে শেয়ার দিবা। আমাদের উদ্দেশ্য এটাই, ঠিক আছে? তোমরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারো। সিয়াম হাসান লেখছে আমার কমেন্ট পড়েন না, পড়ি। উইল দ্য রাশ রিবোর্ড রিড দ্য কোয়েশ্চন অর নট? শেয়ার দিয়ে ফেলছি, থ্যাংক ইউ। সামিয়া এমরোজ, অনেক কঠিন নাম। আই ক্যান ড্র, হোয়াট শুড আই ডু নাও? ইউ শুড স্কিপ, as simple as that. Nubirul লেখছে আই ক্যান ড্র, হোয়াট শুড আই ডু নাও? You should keep, you should skip. This is the easiest way. হুদাই টেস্ট পেপার কিনছিলাম, হ্যাঁ হুদাই টেস্ট পেপার কিনছো, দরকার ছিল না কোনো। আচ্ছা, আমি আর লেট করবো না, তোমাদের আর সময় নষ্ট করতে চাইছি না। তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে। সবাই অনেক বেশি ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। হ্যাঁ, একজন লিখছে যে ভাই 5টাতে চিত্র না দিয়া 2-3টা চিত্র, প্রথম 2-3টা চিত্রতে লেখো, 10-এ 10 পাইলে, 30-এ 30 পাইলে বাকিগুলো এমনি নাম্বার পাবে। প্রথম 3টা সৃজনশীল বা 2টা সৃজনশীল খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, তোমাদেরকে আমি লাস্ট বলে দেই, আমার ভিন্ন ভিন্ন বোর্ড থেকে আমাকে হচ্ছে 5-7 জন একটু নক দিবা। তোমাদেরকে একটু আমি একটা গ্রুপে, আমার একটা গ্রুপ করে অ্যাড করে রাখবো, যে কোনো পরীক্ষা হলেই ওই প্রশ্নটা তোমরা ওই গ্রুপে দিয়ে দিবা। থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে এতক্ষণ যারা ছিলা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।